বিয়ের 12 বছর পর শুনতে হলো আমাকে আবিদের আর ভালো লাগে না, তার পাশে আমাকে আর মানায় না। আমার বয়স যখন 18 ছুঁই ছুঁই তখনই বিয়ের পিঁড়িতে বসি। প্রেম কি জিনিস তার ছোঁয়া পেয়েছিলাম আবিদের কাছ থেকে। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। এঙ্গেজমেন্টের দিন আমাদের দুইজনকে ছাদে একা কথা বলতে দিয়েছিল আমাদের দুইজনের পরিবার। আমি আমার ছোট বোনকে সাথে নিয়ে ছাদে দাঁড়িয়েছিলাম, গোলাপি এক কাতান শাড়ি মুড়িয়ে। আমার লিকলিকে শরীরের চেয়ে শাড়ির ওজনই যেন বেশি ছিল। হঠাৎ পায়ের শব্দ পেয়ে কলি দৌড়ে পালালো। একা একা দাঁড়িয়ে আমি ঠকঠক করে কাঁপছিলাম। সে এসে পাশে দাঁড়িয়েছে অনেকক্ষণ, কিন্তু কোনো কথা নেই মুখে। হঠাৎ একটা হাত টেনে তার হাতের মুঠোয় পুরে নিল। আমি হিমেল ঠান্ডা বাতাসও কেমন করে কাঁপছিলাম, দরদর করে ঘামছিলাম। সে হো হো করে হেসে বলেছিল, মাত্র হাতেই ধরলাম, তাতে এত কাঁপাকাঁপি? বুঝেছি, তোমার জীবনে আমিই প্রথম পুরুষ। এই বলে সে টেনে আমায় জড়িয়ে ধরল। আমি ভয়ে আর সংকোচে আড়ষ্ট হয়ে রইলাম। আমার ঘাড়ে মুখ ডুবিয়ে আবিদ বলল, আর দেরি করব না, তাড়াতাড়ি এই লজ্জাবতীকে আমার ঘরে চাই। আমি নিজেকে ছাড়াতে চাইলে আরো শক্ত করে ধরে বলল, সত্যি বলবে? আমি এবার মুখ তুলে চাইলাম, আমাকে পছন্দ হয়েছে তো? আমি ফ্যাল করে চেয়ে রইলাম, তারপর নিজেকে ছাড়িয়ে দিলাম দৌড়। শেষবারের মতন তার দিকে পিছন ফিরে বললাম, আমার রুমে আমি একাই থাকি, মানুষ চাইলে যেন ফোন দেয়। তারপর আর থামিনি। নিজের রুমে গিয়ে বাতি বন্ধ করে শুয়ে পড়লাম। আমি চাচ্ছিলাম না আমার মাঝে তার জন্য জেগে ওঠা প্রথম ভালোবাসা আলোতে হারিয়ে যাক, ছড়িয়ে যাক। এসব ভাবতে ভাবতে কখন আবিদ লাইট জ্বালালো ঘড়ির সময় দেখিনি। আমি উঠে হাত খোপা করে বসলাম। জিজ্ঞেস করলাম, খেয়ে এসেছ? আবিদ ঘড়ি খুলতে খুলতে বলল, জানোই তো আমি রাতে খেয়ে আসি। আমি উঠে এক গ্লাস পানি খেলাম। বাচ্চাদের রুমে গিয়ে চেক করলাম, ওরা ঘুমাচ্ছে। তারপর আবার পাশে এসে শুয়ে পড়লাম, কিন্তু ঘন্টাখানেক হয়ে গেল ঘুম আসছে না। আমি জানি আবিদ ঘুমায়নি, চ্যাটিং করছে কারো সাথে। আস্তে করে ডেকে বললাম, ঘুমিয়ে পড়েছ? কোনো সাড়া না পেয়ে আমি লাইট জ্বালালাম। এবার হাতের ফোনটা বিরক্তিকর ভঙ্গিমাতে রেখে আবিদ আমার দিকে ফিরে চাইল। কি সমস্যা? আমাকে কি কোনোভাবেই শান্তি দিবে না? আমি লজ্জায় পড়ে গেলাম। বললাম, কি বলছো? সারাদিন তো কোনো কথা হয় না আমাদের, রাতেও তুমি বিজি থাকো। তোমার কি সমস্যা আমি বিজি থাকলে? তুমি তোমার সংসার নিয়ে বিজি না? আমার সংসার কি তোমার সংসার না? আবিদ এবার চটে গেল, উঠে বালিশ নিয়ে হাঁটা শুরু করলো। আমি অসহায় ভঙ্গিতে বললাম, কোথায় যাচ্ছ? সে দরজাটা ধরাম করে লাগানোর আগে বলে গেল, জাহান্নাম থেকে মুক্তি চাই। মুক্তি? এখন আমার সঙ্গ, বাচ্চাদের দায়িত্ব, সব আবিদের কাছে জাহান্নাম। অথচ রাত জেগে কত কথা, কত স্বপ্ন বুনেছিলাম দুজন। বিয়ের এত বছরে আমি বুঝতে পারিনি আবিদের ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধুর সংখ্যা অনেক বেশি। আমি পড়েছিলাম শ্বশুর শাশুড়ির সংসার আর বাচ্চা নিয়ে। এই সংসারের মাঝে আমার আসল সংসার জলে ভেসে গেল। যেদিন টের পেলাম সেদিন ছিল শনিবার। বাচ্চাদের নিয়ে আমি আউটিংয়ে বের হলাম। ওকে বারবার রিকোয়েস্ট করেও আমরা একসাথে যেতে পারিনি। বাসায় ফেরত আসার সময় জ্যামে বসেছিলাম। দেখলাম রাস্তার আরেক পাশে আবিদকে হাঁক করে কেউ দাঁড়িয়ে আছে। আমি ফোনে বিজি, কিন্তু এক হাতে মেয়েটার কোমর আঁকড়ে রেখেছে। আমার মনে হচ্ছিল কেউ আমার শরীর খামচে ধরেছে। সেদিন বুঝলাম আমার সংসারে সব আছে, আসল মানুষটাই নেই। বিয়ের পর থেকে আমি সংসারী হয়ে উঠি। শ্বশুর শাশুড়ির কখন কি লাগবে, একমাত্র ননদকে বান্ধবী বানানো, সব দায়িত্ব নিয়ে বেশ সুখেই ছিলাম। আবিদও আমার জন্য কত কিছুই না করেছে, কিভাবে বিশ্বাস করি? তাহলে যে এখন আর আমাকে সে চায় না, সেই কবেকার স্মৃতি, অথচ আমার মন মস্তিষ্কে আঁকড়ে পড়ে আছে এখনো। এঙ্গেজমেন্টের পর থেকে আমাদের প্রতিদিন কথা হতো। সারাদিন তো টুকটাক চ্যাটিং চলতোই। সেই দিনগুলো ভীষণ সুন্দর ছিল। একদিন আমি কলেজ থেকে ফিরছিলাম। গেট থেকে বের হয়ে দেখি আবিদ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, বাহুতে বাহু ভাঁজ করে রাখা। এত সুন্দর লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল এই ভেবে সবাই ওকে দেখছিল আর বলা বলি করছিল। আমি কাছে যেতে গাড়ির দরজা খুলে দিল সে মুচকি হেসে। আমি গাড়িতে বসতেই স্টার্ট দিল। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? কিন্তু সে কিছু বলল না। আমরা গিয়ে পৌঁছালাম ঢাকা থেকে একটু দূরে আশুলিয়ার একটা রিসোর্টে। আমাদের জন্য আগে বুকিং দেওয়া ছিল সব কিছু। আমি তো পুরাই অবাক।
বিয়ের আগে ওইটাই আমাদের প্রথম একসাথে সময় কাটানো। রুমে ঢুকতে আমার খুব অস্বস্তি হচ্ছিল, কি থেকে আবার কি হয়ে যায়। কিন্তু আবিদ আমাকে আশ্বস্ত করেছিল রুমে ঢোকার আগে। বিছানার উপরে একটা নীল রঙের জর্জেট শাড়ি আর তার সাথে ম্যাচিং করে সব কিছু রাখা ছিল। সারাদিন ক্লাস আর এখানে আসার জার্নির ধকলে আমার অবস্থা খুব করুণ ছিল। আবিদ রুমে ঢোকা পর্যন্ত আমার হাত ধরে রেখেছে। মলি, যাও ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে নাও, আমি অপেক্ষা করছি। আমি শুধু ঘাড় নাড়িয়ে বাথরুমে ঢুকে গেলাম। কিন্তু বাথরুমে কি শাড়ি পরা যায়? আমি ভিতর থেকে তাকে ডাকছিলাম, শুনছেন আবিদ, আপনি কি আছেন? কিন্তু কোনো সাড়া শব্দ নাই। তাই নিজেই বাহিরে আসলাম আর টুস করে দরজা লক করে দিলাম। আমি বুঝতে পারলাম আমার রেডি হতে যেন কোনো আনইজি ফিল না হয়, তাই সে রুমটাই ছেড়ে দিয়েছে। আমি শাড়ি পরে ঠোঁটে জাস্ট লাইট পিঙ্ক লিপস্টিক দিলাম আর চোখে কাজল, আর কিছু মাখতে ইচ্ছে হলো না। দরজার লক খুলে চুল শুকানোর জন্য ব্যালকনিতে দাঁড়ালাম। আজকের দিনের সমস্ত ঘটনা মনে করে একা একা হাসছিলাম। হায় আল্লাহ, তুমি আমাকে এত সৌভাগ্যের অধিকারী করেছ। আবিদের প্রতি দিন দিন এত দুর্বল হয়ে উঠছিলাম। হঠাৎ মনে পড়লো বাসায় তো কিছু জানে না, সবাই নিশ্চয়ই টেনশন করছে অনেক। এসব ভেবে আমি ফোন হাতে নিতে আবিদ পিছন থেকে জোরে ধরলো। কাকে কল করা হচ্ছিল? আমি বিচলিত হয়ে বলি, আবিদ, বাসায় তো কেউ কিচ্ছু জানে না। ওহ, এই কথা? এটা নিয়ে টেনশন করে আমাদের সময়টুকু নষ্ট করো না প্লিজ। আমি ঢোক গিলে বললাম, কখন যাব বাসায়? সে আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, আগে প্রাণ ভরে দেখতে দাও আমাকে। কাল রাতে ঘুমাতে পারছিলাম না, এই ভেবে নীল শাড়িতে তোমাকে কেমন লাগছে এই ভাবনায়। আবিদ আমার হাত টেনে বিছানায় নিয়ে বসিয়ে দেয়, কিন্তু সে নিজে বসে হাঁটু গেড়ে। তারপর বলতে থাকে, জানো গোলাপি শাড়িতে তোমাকে কি যে সুন্দর লাগছিল আমাদের এঙ্গেজমেন্টের দিন। আমি ঘাড় নেড়ে বলি, না, জানি না তো। শাড়িটা গায়ে জড়িয়ে রাখতেই জান বের হয়ে যাচ্ছিল, এত ভারী। আবিদ হেসে উঠল, বলল, সেজন্যই আজকে জর্জেট নিয়ে আসলাম। আমি অবাক হয়ে বললাম, এত কিছু খেয়াল করলেন কখন? আবিদ মুচকি হাসে, তারপর অনেকক্ষণ আমার কোলে মাথা রেখে শুয়ে থাকে চুপ করে। অনেকক্ষণ কেটে গেলে আমি ডেকে উঠি, আবিদ, আমরা বাসায় কখন যাব? সবাই নিশ্চয়ই টেনশন করছে। আবিদ আমার হাতে চুমু খেয়ে বলে, আগে আমার সাথে চলো তো এক জায়গায়। সত্যি বলতে আমার এত ভালো লাগছিল, আবার ভয়ও কাজ করছিল। আমার হাত টেনে নিয়ে গেল এক খোলা মাঠে। লাল নীল আলোতে সাজানো, সাথে বেলুন দিয়ে একটা টেবিল সেট করা। এত সুন্দর লাগছিল সেই সন্ধ্যাটা। টেবিলের উপর একটা কেক রাখা। আবিদ কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, হ্যাপি বার্থডে মাই উড বি ওয়াইফ। আমি জাস্ট স্পিচলেস। এত সুন্দর একটা সন্ধ্যা, আমার জন্মদিনের উপহার। আমি তখনই নিচ থেকে তাকে জড়িয়ে ধরি। নিজেকে অনেক বেশি লাকি মনে হচ্ছিল। বাসায় আসতে আসতে পুরো সময় কত গল্প। বাসায় এসে খুব ভয়ও কাজ করছিল, কিন্তু বুঝলাম সে বাসার সবাইকে জানিয়ে এই কাজ করেছে। রাতে আবিদ মেসেজ পাঠালো, আরেকটা সারপ্রাইজ বাকি আছে। আমি তখন আগের ঘটনাগুলো হজম করতে বিজি। ঠিক তখনই বাবা মা রুমে ঢুকলো। আমার এত লজ্জা লাগছিল। আর তখনই জানতে পারলাম আবিদ আর দেরি করতে চাচ্ছে না। 2 সপ্তাহ পরে আমাদের বিয়ে। ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। গত রাতে আবিদ গেস্ট রুমে এসে ঘুমালো। তারপর আর নিজের রুমে ঘুমাতে ইচ্ছা হয়নি। ছেলে মেয়েদের রুমে এসে ঘুমিয়েছি। ভোরবেলা উঠে নাস্তা রেডি করে মেয়েকে নিয়ে বের হতে হতে 7:30। আবিদের সাথে আর দেখা হয়নি। মেয়েকে স্কুলে দিয়ে ড্রাইভারকে বললাম অপেক্ষা করতে। আমি গাড়িতে বসে বসে ঝিমুচ্ছি। একসময় চোখ লেগে আসলে ড্রাইভারকে ফোন করে বললাম বাসায় দিয়ে আসতে। বাসায় এসে কোনো রকম নিজের রুমে এসে দিলাম ঘুম। কাজের মেয়ে ড্রাইভারকে তিতলিকে আনা, খাওয়া দাওয়া আর রান্নার সব ডিরেকশন দিয়ে যে ঘুম দিলাম, তারপর আর কিছুই জানি না। সেই ঘুম ভাঙলো বিকেল 4টায়। ঘুম ভেঙে প্রথমেই মনে হলো আবিদের স্পর্শ দরকার আমার। আমি তো ওকে এখন সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। এক মুহূর্ত থাকতে পারি না, তাহলে ও কেন আমাকে ছাড়তে চায়? তাড়াহুড়ো করে গেস্ট রুমে যেতে নিলে কাজের মেয়ে ময়না বলে ওঠে, ভাবি সাহেব, স্যার তো নাই। নাই মানে? অফিসে। যে না, বইলা গেছে 3 দিন পর আসবে। কিসের নাকি মিটিং নাকি ফিটিং করতে গেছে। আমার কষ্টে বুক দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমাকে একবারও ডাকলো না। আমি জানি আমাকে এখন আর প্রয়োজন হয় না, তাই বলে আগের সব কি মিথ্যা? শ্রীমঙ্গলের এক নামকরা রিসোর্টে আবিদ উঠেছে।
ওদের সাথে রিল করতে দেশের বাইরে থেকে গেস্ট আসবে। আবিদের সাথে এসেছে আবিদের পার্সোনাল সেক্রেটারি কেয়া। যদিও আলাদা রুম বুকিং করা আছে, তবুও রাতের খাওয়া দাওয়ার পর কেয়া আবিদের রুমেই চলে আসে। প্রায় 2 বছর হলো আবিদের অফিসে জয়েন করেছে। কেয়া দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, আর সবচেয়ে আকর্ষণীয় হলো ওর বাচনভঙ্গি। আবিদের মন কিভাবে জোগাতে হয় তা কেয়া খুব ভালো করেই জানে। আর তাই অফিস জয়েন করে বেশি দিন সময় লাগেনি তাদের কাছে আসতে। সব কিছু জেনে শুনে আবিদের সাথে সম্পর্কে জড়িয়েছে কেয়া, কারণ সে শুধু নিজের লাভ লোকসান হিসেব করে তার জীবনে। আপাতত শ্রীমঙ্গলের মিটিং ক্লোজ করে তারা ডিনার করে রুমে ফিরেছে। লিফটে উঠতেই কেয়া আবিদের গলা জড়িয়ে ধরল। নেশা ভরা চোখে আবিদের দিকে তাকিয়ে ইশারা করতে আবিদ কোলে তুলে নিল কেয়াকে। পুরো করিডোরের পথ কোলে নিয়ে রুমে ঢুকলো কোনো রকমে। দরজা আটকে বিছানায় তাদের আদিম নৃত্য শুরু করতেই আবিদের ফোন বেজে উঠল। আবিদ ফোন চেক করতে চাইলেই কেয়া হাতটা খপ করে ধরে বলল, এখন না প্লিজ। আবিদ খেয়াল করলো মলি কল করেছে, মনোযোগ নষ্ট হয়ে গেছে, তাই সে উঠে বসলো। কেয়া তখনও আবিদের পিঠে নাক মুখ ঘষে চলছে। মলিকে আগের মতো ভালো না লাগলো। সারাদিন ছেলে মেয়ের সাথে কথা না বললে আবিদের শান্তি লাগে না। আজকে বাচ্চাদের সাথে কথা হয়নি কাজের চাপে। ফোনটা সাইড টেবিল থেকে আবিদের হাতে দিয়ে কেয়া অভিমানী সুরে বলে উঠল, নাও কথা বলো, আমি রুমে যাচ্ছি। আবিদ বুঝতে পারলো যে কেয়া রাগ হয়েছে, তাই হাত টেনে নিজের বউকে নিয়ে আসলো। তারপর আবার ডুবে গেল কেয়ার মোহমায়। প্রায় 40 মিনিট যাবৎ ফোন দিচ্ছে মলি আবিদকে। তিতলির প্রচণ্ড জ্বর, হাসপাতালে নিতে হবে। ছেলে মেয়ের কিছু হলে মলির মাথা কাজ করে না, আর মেয়েটাও হয়েছে একদম বাবার নেওটা। জ্বরের ঘরে শুধু বাবা বাবা করে যাচ্ছে, অথচ আবিদ ফোনই ধরছে না। মলির নিজেকে এত বেশি অসহায় লাগলো। মনে হলো কেন এমন জীবন, অথচ শুরুটা তো এমন ছিল না। এখন কেন এত ছন্ন ছাড়া। আবিদের ফোন আসতে আসতে পরের দিন সকাল পার হলো। রাতে মলি তিতলিকে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে নিয়ে গিয়েছিল। সাথে ছিল ড্রাইভার আর কাজের মেয়ে ময়না। ময়নার কোলেই তোতন বেগুড়ে ঘুমাচ্ছিল। বাসায় ফিরতে ফিরতে রাত 3টা। বিকেলে আবার কিছু টেস্ট করিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তাদের। মেয়েটার অ্যাজমা সমস্যা আছে, তার উপর বৃষ্টির পানি গায়ে লাগাতে এত জ্বর। মনকে শক্ত করে ফেলেছে মলি। বুঝতে পারছে টাকা পয়সার অভাব না থাকলেও জীবনসঙ্গীর অভাব বড় অভাব। কিন্তু এখন থেকে হয়তো সংগ্রামটা শুধু মলির একার। তিতলি হওয়া পর্যন্ত সময়গুলো অনেক সুন্দর ছিল। বিয়ের পর শ্বশুর শাশুড়ির সেবা সংসার নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল। তারপরও আবিদের জন্য মলি রাতে সাজুগুজু করে থাকতো, মন জোগানোর চেষ্টা করত। বাদ সাধে যখন তোতন পেটে আসে, আর সেই সময় শাশুড়িও বিছানায় পড়া, স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। সারাদিন সংসার সামলে, অসুস্থ শাশুড়িকে সামলে, তারপর আর মলির কিছু করতে ইচ্ছা হতো না। তিতলিকেও দেখতে হতো। বিছানায় একবার শুয়ে পড়লে মরার মতন ঘুমাতো। শরীরে পানি চলে এসেছিল। দেখতে মলি অনেকটা ফুটবলের মতন হয়ে গেল। আবিদেরও ব্যস্ততা বেড়ে যায়। আস্তে আস্তে 1 দিন 2 দিন করে স্বামী স্ত্রীর মাঝে এক পাহাড় সমান দূরত্ব তৈরি হয়ে যায়, যা তিতলি খুনাক্ষরও টের পায়নি। প্রথম যেদিন টের পেল মলি যে আবিদের বাইরে কারোর সাথে অ্যাফেয়ার চলছে, বিশ্বাসই হলো না। বাসে এসে দ্বিধায় পড়ে গিয়েছিল। আবিদকে কি জিজ্ঞেস করব? সেরা তার নিজের রুমে আসেনি, শাশুড়ির পায়ের কাছে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো আবিদও তাকে ডাকেনি। তাদের কথা হয় একেবারে সকালের নাস্তার টেবিলে। আবিদ সকালে নাস্তার টেবিলে পেপার পড়ছিল, আর মলি সব রেডি করে সামনে রাখছিল। নিচ থেকে মলি কথা বলল, আমি আসিনি রাতে রুমে, তুমিও একটাবার ডাকলে না। অভিমানী সুরে মলি আবিদের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো। আবিদ খপ করে হাত ধরে বলল, সারা রাত অপেক্ষা করলাম তোমার জন্য। ভেবেছি মায়ের স্বাস্থ্য হয়তো বেশি খারাপ, তাই আসনি। তা না হলে কি আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি বলো? তিতলিও আমার সাথে সাথে অপেক্ষা করে ঘুমালো। এমন সুন্দর অভিনয় মলির মতন সহজ সরল মেয়ে ধরার বাইরে, এটা আবিদ জানে। তাই তো খুব দ্রুতই রাগ পড়ে গেল। সেই রাতে মলি খুব দ্রুতই আবিদের কাছে চলে আসে। ভালোবাসায় তারা দুজন মাখামাখি হয়ে ঘুমিয়ে পড়ে। মলি সে আগের দুনিয়ায় ডুবে যায়, নিজের সংসার, বাচ্চা, স্বামী। অথচ কঠিন বাস্তবতা খুব শীঘ্রই তাকে গ্রাস করবে। তোতন যখন মলির পেটে 8 মাস, তখন মলির শাশুড়ি ইন্তেকাল করলো। সন্ধ্যার পর থেকে মলি আবিদকে ফোন করে যাচ্ছে। আবিদ খুব বিজি ছিল অফিসে।
তাই তাকে পাওয়া যাচ্ছিল না। মলির শাশুড়ি আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে। রাত 12টার দিকে প্রস্রাব পায়খানা করে সমস্ত বিছানা নোংরা করলো, গঙ্গাতে থাকলো। দ্রুত হাসপাতালে নেবার জন্য সব গোছাতে থাকলেই দেখলো তার শাশুড়ি নিস্তেজ হয়ে আসছে। আস্তে আস্তে বাম দিকে তার মাথা ঢলে পড়লো। সবটা দৃশ্য মলির চোখের সামনে। গা গুলাচ্ছিল, বমি পাচ্ছিল, আর শাশুড়িকে বাঁচাতে পারছে না জেনে বুঝে নিজেই দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছিল। আবির যখন বাসায় ঢুকলো তখন তার মায়ের রুমের থেকে ভেসে আসছিল কান্নার আওয়াজ। কাজের মেয়েটা চাপা গলায় কি যেন বিলাপ করে বলছিল। এদিকে মলির ফ্লোরে হাত পা ছড়িয়ে বসেছিল। ওর বিধ্বস্ত অবস্থা দেখে আবিদ কি মায়ের জন্য কান্না করবে নাকি তার ওয়াইফকে হাসপাতালে নিয়ে যাবে এই দ্বিধায় পড়ে গেল। হাসপাতালের দিনগুলো অফিসে মলি তিতলি নিয়ে বিজি থাকার চেষ্টা করে। কয়েক মাস পরে তার কোলজোরে আসে তোতন। তোতন আসার পর মলির ব্যস্ততা এত বেড়ে যায়। এদিকে আবিদের সাথে তার কখনো দেখা হয় তো কখনো দেখা হয় না। ওদের রুমটা আলাদা হয়ে যায়, কারণ সারাদিন আবিদ অফিস শেষ করে ঘুমাতে চায় নিরিবিলি। তখনও মলির মাঝে এই বোধোদয় হয়নি যে আবিদ হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রায় 3 মাস পর একবার রাতে মলি একটু সময় করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে আবিদের রুমে আসে, কিন্তু এসে আবিদের রুম লক পায়। দরজায় নক করার পর আবিদ দরজা খুলে দিয়ে অবাক দৃষ্টিতে মলির দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মলি পাশে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু আবিদের কোনো সাড়া না পেয়ে সে পিছন থেকে জড়িয়ে ধরে। প্রাণের মানুষ, কতদিন পর তার কাছে আসা, অথচ তার কাছ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। মলি আরেকটু ক্লোজ হবার চেষ্টা করলে আবিদ হাতটাকে সরিয়ে দেয়। মলি মনে মনে কষ্ট পায়। আবিদকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে। আবিদ মলির দিকে ঘুরে শোয়। মলি আবিদের বুকের কাছে এসে আবিদের ঘাড়ের নাক মুখ ঘষতে থাকে, ঠিক যেন বিড়াল ছানাটা খুব শখ করে আদর খুঁজতে ব্যস্ত। হঠাৎই আবিদ উঠে বসে মলির দিকে তাকিয়ে বলে, তুমি বাচ্চাদের রেখে কেন এসেছো মলি? মলি একরাশ কষ্ট চোখে নিয়ে আবিদের দিকে তাকিয়ে বলে, কতদিন পর আমরা একসাথে সময় পেলাম আবিদ, কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে? আবিদ চোখ বন্ধ করে বলল, তুমি চলে এসেছো, বাচ্চাদের ঘুম ভেঙে যায় যদি, তাই বললাম মলি। সত্যি বলতে খুব ঘুম পাচ্ছে আমার। মলি টুপ করে কান্না গিলে ফেলল। তারপর বলল, সরি আবিদ, তুমি ঘুমাও, কিছুক্ষণ থাকি তোমার পাশে। আবিদ ঘাড় কাত করে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে লাগলো, কিন্তু সারা রাত মলির ঘুম হলো না। বারবার মনে হতে থাকলো আবিদ কি তাকে অবজ্ঞা অবহেলা করলো নাকি সত্যিই ঘুম পেয়েছে। কষ্ট বকে নিয়ে একসময় রুম ত্যাগ করলো। বর্তমান তিতলি অনেকটাই সুস্থ হওয়াতে তিতলিকে নিয়ে মলি আজ স্কুলে নিয়ে আসলো। স্কুলে দিয়েই সে একটা সুপার শপে গেল কিছু টুকটাক জিনিসপত্র কিনবে। হঠাৎ কিছু পারফিউমের অফার দেখে সেগুলোই হাতে নিয়ে নিয়ে দেখছিল। পিছন থেকে কেউ একজন তাকে ডেকে উঠল, মলি, তুমি মলি না? পিছন ফিরে তাকাতেই দেখলো ফাহাদ দাঁড়িয়ে আছে। ফাহাদের সাথে শেষ দেখা হয়েছিল অনার্স ফাইনাল এক্সামে, তারপর আর দেখা হয়নি। আরে ফাহাদ, তুমি এখানে? হ্যাঁ অবশ্যই আমি মলি। কতদিন পর দেখা হলো, সে ফাইনাল এক্সামের দিন দেখেছিলাম, তারপর আর কখনো দেখা হলো না। মলি বেশ অস্বস্তি বোধ করলো। ফাহাদ এখনও সেই রকমই হ্যান্ডসাম আছে। কলেজের ক্রাশ বয় ছিল, আর মলি বরাবরই সাদাসিধা, তেমন কথাই হতো না তাদের। আর আজ এতদিন পর দেখা, চলো কোথাও বসি, হেসে ফাহাদ বলল। ইতস্তত করলো প্রথমে, তারপর মলিও হেসে বলল, হ্যাঁ চলো কোথাও বসি। কফি? হ্যাঁ অবশ্যই। কফি খেতে খেতে আনমনে মলি বাইরে তাকালো। আবারও বৃষ্টি শুরু হয়েছে। সিজনের এই বৃষ্টি শুরু হলো আর থামাথামি নেই। গলা কেসে ফাহাদ কথা শুরু করলো, কি করছো আজকাল? তোমার হাজব্যান্ড ভালো আছেন? কফির মগটা রেখে মলি বলল, মেয়েটাকে এই যে স্কুলে দিতে আসি, বাসায় 2 বছরের ছেলে আছে আর বর, ব্যাস আছি, সব মিলে ভালো। আর তুমি, ছেলে মেয়ে কয়জন তোমার? ফাহাদ উচ্চস্বরে হেসে বলল, কিসের ছেলে মেয়ে, বিয়েই তো করিনি আমি। মলি অবাক নয়নে ফাহাদকে দেখলো, তারপর আর কিছু বলতে পারলো না। তবে ফাহাদ চট করে বলে ফেলল, তোমার মতো কাউকে পাইনি, তাই আর বিয়ে করা হলো না আমার। এই কথা বলে আবার উচ্চস্বরে হাসা শুরু করলো। আরে আরে মজা করলাম, জাস্ট ফান। কিন্তু মলির এই মজাটা হজম হলো না। ও তো কখনো তেমন কথাই বলতো না ফাহাদের সাথে। সে কি আসলে মজা করেছে? ফাহাদ সেদিন মলির ফোন নং চেয়েছিল। মলিও সরল মনে ফোন নং দিয়ে দিল। পরের দিন সকালে ঘুম ভাঙে হোয়াটসঅ্যাপের মেসেজ টোনে। গুড মর্নিং। মলি ফোন হাতে নিয়ে মেসেজ রিপ্লাই দিল, গুড মর্নিং। ঘুম ভাঙলো?
কিন্তু এই পর্যায়ে মলি আর মেসেজের আনসার দিতে পারেনি। তোতন উঠে যাওয়াতে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। হাতে সময় একদম কম। নাস্তা হয়তো বুয়া কিছু একটা করে রাখবে, কিন্তু টেবিলে সাজানো সে নিজ হাতেই করে। আবার আবিদের লাঞ্চ বক্স রেডি করে দেয়া, সাথে তিতলির স্কুলের জন্য রেডি হওয়া, সব মিলে সকালবেলা সে খুব বিজি থাকে। তিতলিকে রেডি করে নিচে নেমে দেখলো আবিদ নাস্তা করছে, সাথে পেপারের হেডলাইনগুলোতে চোখ বুলাচ্ছে। তিতলি দৌড়ে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে। আবিদও প্রত্যুত্তরে মেয়েকে কপালে চুমু খায়। কে বলল তাদের সংসারে কোনো সুখ নেই? এই যে সুখ ঠিকরে পড়ছে চারপাশ। বলি ভাবে হয়তো আমাকে ভালোবাসে না আবিদ, কিন্তু বাইরের মানুষ তো বুঝতে পারে না, কিংবা বাচ্চারা তো আর বঞ্চিত হচ্ছে না কোনো কিছু থেকে। দীর্ঘশ্বাস ছেড়ে তিতলিকে তাড়া দেয় মলি। প্লিজ আম্মু, দ্রুত করো। চিৎকার করে ড্রাইভারকে ডাকে গাড়ি বের করতে। যেতে যেতে কেউ কারোর সাথে আর কোনো কথা বলল না। যাবার আগে বুয়াকে লাঞ্চ বক্সটা বলল আবিদের ড্রাইভারকে বুঝিয়ে দিতে। প্রতিদিনের সকাল এভাবেই শুরু হয় মলির, কিন্তু উপরে কাঠখাট ভাব থাকলো, ভিতরে ভিতরে ভালোবাসার জন্য গুমড়ে মরে। আবিদের একটুখানি ভালোবাসাই কিন্তু তাকে মোমের মতন গলিয়ে ফেলতে পারে। হয়তো একসময় ভিতরটাও কাঠে পরিণত হবে। এসব ভাবতে ভাবতে স্কুলে চলে এসেছে। তিতলিকে দিয়ে স্কুল থেকে বের হয়ে ভাবলো একটু বাসায় চলে গিয়ে রেস্ট নিবে, পরে না হয় ড্রাইভারকে পাঠিয়ে দিবে। এমন সময় হোয়াটসঅ্যাপে আবার মেসেজ আসলো, কেমন আছো? গাড়িতে বসে বসে মলি উত্তর দিল, ভালো। তুমি? আজ স্কুলে আসোনি? এসেছিলাম তো, ভালো লাগছে না, তাই বাসায় ফিরে যাচ্ছি। ওহ। তারপর অনেকক্ষণ আর কোনো কথা হলো না ফাহাদের সাথে। বাসায় ঢুকে ময়নাকে বলল কড়া করে দুধ চা দিতে। কিছুক্ষণ পরেই ময়না চা নিয়ে হাজির। চায়ে চুমুক দিতে ময়না বলে উঠল, ভাবি সাহেব, স্যার তো লাঞ্চ বক্স নেয় নাই। বিস্মিত চোখে মলি তাকালো ফিরে। কেন? তুমি ড্রাইভারকে দিলে না? কাচুমাচু হয়ে ময়না বলল, কখন জানি চলে গেল, টের পাই নাইকা। মলি বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, তুমি জানো তোমার স্যারের কম মশলার খাবার খাওয়া লাগে, তারপর আবার ভুল কিভাবে হয়? চাটা এক চুমুকে শেষ করে গড়ি দেখে উঠে পড়ল মলি। পরনের শাড়ি ঠিক করতে করতে ময়নাকে বলল, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। হন্তদন্ত করে আবিদের অফিসের দিকে ছুটল মলি। লাঞ্চ বক্স দিয়ে তারপর আবার মেয়ের স্কুলে যাবে সে। রেস্ট নেবার জো নাই একদম, যা নিবে গাড়িতেই নিতে হবে। প্রায় ৪৫ মিনিট পর আবিদের অফিসে পৌঁছালো মলি। অফিস ঢুকতে রিসেপশনিস্ট সালাম দিয়ে বলল, ম্যাম বসুন, স্যার মিটিং আছে। মলি কি মনে করে বলল, বসবো না। শুনুন, স্যারের লাঞ্চ বক্সটা দিবেন ওনাকে প্লিজ, আমি আবার মেয়ের স্কুলে যাব। রিসেপশনিস্ট হাসি মুখে বলল, দিব ম্যাম। মলি চলেই যাচ্ছিল, কি মনে করে আবার বলল, আচ্ছা বক্সটা দিন, আমি দেখা করে যাচ্ছি। এবার মেয়েটা আমতা আমতা করছিল আর বলছিল, ম্যাম স্যার তো মিটিংয়ে। মলি যেন কিছুই শুনল না, দ্রুত পায়ে আবিদের রুমের দিকে এগুলো। দরজায় নক না করে হুট করে ঢুকে গেল সে। ঢুকে এমন বাজে পরিস্থিতিতে পড়েছে সে। কে আবিদের অ্যাসিস্ট্যান্ট এত কাছাকাছি বসে আবিদের মুখে পরোটা পুড়ে দিচ্ছিল। আবিদা হাসি মুখে চিবুচ্ছিল। মলি এহেন অবস্থায় কি বলবে বুঝতে পারছে না। উল্টা আবিদ ধমকে উঠল, আশ্চর্য, তুমি এসেছো, রিসেপশনিস্ট আমাকে জানায়নি কেন? মলি ছলছল চোখে বলল, হয়তো তোমাদের খাওয়া দাওয়ায় ব্যাঘাত ঘটতো, তাই জানায়নি। এনজয় ইউর মিল বলে লাঞ্চ বক্স ফেলেই দৌড়ে চলে যাচ্ছিল সে। কে আর আবিদ একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন কিছুই হয়নি তাদের। আর ওইদিকে মলির পা টলছিল, কোনো রকমে গাড়িতে উঠে বসে বলল, স্কুলে চলো ড্রাইভার। পুরো রাস্তায় নিঃশব্দে শুধু কেঁদেই যাচ্ছিল। এই হচ্ছে তার সংসার, আর সংসারে তার অবস্থান, যেখানে থাকা না থাকা কোনো ব্যাপার না আবিদের কাছে। মেয়ের স্কুলের সামনে এসে ভালো করে চোখ মুছে নিল মলি। মেয়েকে স্কুল থেকে পিক করে বাসার দিকে ছুটল। মাঝখানে ফ্রাইডে আর স্যাটারডে ছুটি। ভাবলো বাসায় গিয়ে একটু মায়ের বাসার দিকে যাবে, একটু স্বস্তি দরকার। বিকেল হতেই তোতন আর তিতলিকে নিয়ে মায়ের বাসায় গেল মলি। মলির বাবা মারা গিয়েছেন অনেক আগে। মা আছে, বড় ভাই আর তার বউ বাচ্চা সহ এক ছোট্ট বাসাতে থাকেন তারা। মলির খুব কমই আসা হয়। বাহিরের প্রতিটি মানুষ জানেন তারা হ্যাপি ফ্যামিলি, অথচ মলি জানে প্রতি মুহূর্ত কত মিথ্যা অভিনয় করে যেতে হচ্ছে তাকে। তোতন তিতলিকে দেখে যেন মলির মা প্রাণ ফিরে পেল। কতদিন পর ঢাকায় থাকে তারা, অথচ দেখা সাক্ষাৎ কমই হয়। আসলে মলির ভাই বউয়ের জন্যই মলি এই বাসাতে কম আসে। তবে এবার ভাবলো একটু বেশি সময় থাকবে সে।
সন্ধ্যায় একসাথে বসে মলি ও তার মা চা আলাপ করছিল। জামাই আসবে রাতে, কতদিন থাকবে? মলি বিরক্ত হয়ে বলল, জামাই জামাই করো না তো মা, সবসময় কেন তার আশা লাগবে? এবার আমিই থাকবো তিতলি আর তুতুনকে নিয়ে বেশ কয়েকদিন। সে কি, ওদের স্কুল আছে না? এখান থেকে নিয়ে যাব তিতলিকে। তুতুন তোমার কাছে থাকবে কিছুক্ষণ। কেন মা, আমি কি আসতে পারি না? হঠাৎ মলির ভাই বউ জয়ার আগমন। আসতে পারবা না কেন মলি? অবশ্যই আসবা, কিন্তু দুলাভাই আসলো না, কিছু না জানি হঠাৎ আসলা, কোনো ঝামেলা হলো না তো? মলি পিছনে না ফিরেই বলল, ঝামেলা হলেই কি বাবার বাড়ি আসতে হয় ভাবি? তুমি তো প্রতি সপ্তাহে যাও বাবার বাড়ি, সেটা কি ঝামেলা হলেই যাও? মলির কণ্ঠে একরাশ অভিমান। কেন সবাই এত প্রশ্ন করছে? দুদণ্ড শান্তি কি এখানেও মিলবে না? জয়ার চোখে মুখে রাজ্যের আধার। মলি সচরাচর খোঁচা মেরে কথা বলে না। জয়া কিছু বললেও পাল্টা শক্ত কোনো উত্তর দেয় না, অথচ আজকে সেই মলি এভাবে তাকে বাবার বাড়ি যাওয়া নিয়ে খোঁটা দিল। জয়া ফুস করে বলে উঠল, তোমার সাথে তো দেখি মজাও করা যাবে না মলি। আসতে না আসতেই খোঁচা মেরে কথা শুনিয়ে দিলে। এই কথা বলে জয়া শাশুড়ির দিকে চাইলেন, ভাবলেন এই বুঝি শাশুড়ি কিছু বলবেন জয়ার হয়ে। কিন্তু মলির মা বরাবরের মতনই চুপ। মলি কিছু বলতে চাইলে তার মা ইশারাতে মানা করলো। জল ঘোলা করার কি দরকার? সেই রাতে আবিদ মলিকে কয়েকবার কল দিল, কিন্তু মলি উঠালো না। ফোন ধরেই বা কি বলবে মলি? লোকটা তো বুঝবে না, সে তো পরিবর্তন হবে না, বরঞ্চ এখানে সবাইও টের পেয়ে গেলে আরেক সমস্যা। পরের দিন সকালে মলি উঠেই তিতলিকে নাস্তা করিয়ে রিক্সা নিল। তিতলিকে নিয়ে রিক্সা থেকে নামতে আবিদকে দেখতে পেল মলি। আবিদকে দেখে তিতলি দৌড়ে গিয়ে কোলে উঠে গেল। মলির অভিমানে আবিদের কিছু যায় আসে না, কিন্তু ছেলে মেয়েদের জন্য তার মনটা ভীষণ উতলা হয়ে থাকে। কতদিন থাকবে মায়ের বাসায়? মলি অন্যদিকে তাকিয়ে উত্তর দেয়, জানি না। আবিদ তিতলিকে কোল থেকে নামাতে নামাতে বলে, তুমি থাকলে থাকতে পারো, কিন্তু তিতলি আর তুতুনকে তো অতদিন আমি সেখানে অ্যালাউ করব না। মলির বুকটা ভার হয়ে এলো, কাটখাট গলায় বলল, তাহলে ওদেরকেই পাঠিয়ে দিব তোমার কাছে। ওদের যত্ন নেবার জন্য তো নিশ্চয়ই মানুষের অভাব হবে না। আবিদ গাড়িতে ওঠার আগে চোখ মুখ শক্ত করে বলল, রাতে ড্রাইভারকে পাঠিয়ে দিব, চলে এসো তোমরা। সাই সাই করে গাড়ি চোখের আড়াল হয়ে গেল। মলির এখন আর কান্নাও পাচ্ছে না, মনটা আঘাত পেতে পেতে পাথর হয়ে গেছে। দুপুরে খাবারের টেবিলে বসে ভাইয়ের সাথে দেখা মলির। ছোটখাটো ব্যবসা করে সে, বাসায় এসেছে খেতে। কতদিনের জন্য এসেছিস? মলি কোনো উত্তর দিল না, অবাকও হলো না। সে জানে এ বাড়িতে তার আশা থাকাটা বাঞ্ছনীয় নয়। জয়ে নীরবতা ভাঙল। দেখো, কথায় কথায় ঝগড়া করে ভাইয়ের বাড়িতে আসা বুদ্ধিমানের কাজ না মলি। মলি আবার ভাই আর জয়ার দিকে তাকালো। জয়া আবার বলা শুরু করলো, পুরুষ মানুষ কাজে ব্যস্ত থাকে, কত কিছু নিয়ে তাদের কাজ, বউদেরই দায়িত্ব তাদের বসে রাখা। মলির ভাই এ পর্যায়ে বিরক্ত হয়ে বলল, আহ, খেতে বসে এত কথা কেন? কিন্তু জয়া এখানে থামলেও বিকেলে মলির রুমে আসলো। এসে এমন এমন কথা বলল যে মলির আর বিন্দু পরিমাণ ইচ্ছা হলো না এ বাড়িতে থাকার। পুরো রাস্তায় গাড়ি দিয়ে আস্তে আস্তে মলি ভাবছিল, আসলে ভাবি যা বললো তা তো ঠিকই, কি নেই মলির মাঝে? যা কেয়ার আছে। মলিও তো কম সুন্দরী ছিল না এককালে। সংসার জীবনে ঢুকলে সবাই নিজের জন্য আলাদা টাইম বের করতে পারে না। মলি সংসারে ঢোকার পরে পুরো সংসারের দায়িত্ব, অসুস্থ শ্বশুর শাশুড়ি, নিজের বাচ্চা, সব মিলে আর নিজেকে টাইম দিতে পারেনি। তবে নিজেকে সবসময় আদর্শ বউ হিসেবে ভেবে এসেছে এতদিন। কিন্তু এত কিছুর পর প্রতিদিনে যদি নিজের স্বামীকে হারাতে হয়, তবে আদর্শ বউ হিসেবে তো ব্যর্থ। মলির ভাবি আজ এগুলোই বুঝিয়েছিল। বোঝাতে বোঝাতে আকার ইঙ্গিতে আরও অনেক কিছু বলেছিল। বিকেলে বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে নিজেরও চোখ লেগে এসেছিল। এমন সময় ভাবি ঢুকলো ঘরে। ঘুমাচ্ছ নাকি? না। ভাবি বলো, কিছু বলবে? বলবো আর কি, আমি তো পরের মেয়ে, যা বলবো তাতে আবার শত্রু মনে করো কি না? এই বলে মলির ভাবি বিছানার একধারে বসে পড়ে। শোনো মলি, ছেলে মানুষ আসলে বউয়ের কাছে কি চায় বলো তো? মলি ফেল ফেল করে তাকায়। তুমি শেষ কবে আবিদকে সময় দিয়েছ? সংসারে যাবার পর থেকে শ্বশুর শাশুড়ি বাচ্চা নিয়ে পড়ে আছো, নিজেদের জন্য সময় কই তোমার? একটু থেমে আবার বলল, মেয়েরা এখানেও বোকামি করে বুঝছ? সংসার সংসার করে জামাইটাকে হারিয়ে বসে থাকে, অথচ জামাই ছাড়া সংসারের কি মূল্য? আর জামাইদের কথা কি বলবো, তারা কিন্তু এটা বুঝবে না। তার পরিবারের যত্ন নিতে গিয়ে মেয়েদের এই দশা। তারা চায় মেয়েদের হক মা দুর্গার মতন নসাত। একজনই সব কাজ সামলাবে, আবার জামাইকে সময়ও দিবে।
মলি এই পর্যায়ে চোখের জল ছেড়ে দিল। আমি কি করব ভাবি, বলো তো? কি করবা মানে? তুমি কি কম সুন্দরী? তোমাকে দেখে বিয়ে করে নাই আবিদ? ছেলে মানুষ আর বিড়ালের এই এক ছুকছুকানি অভ্যাস। নিজের রূপের জ্বালা আটকাও, সময় দাও আবিদকে। আবিদ তো এখন বাসায় আসে না ঠিক মতন, রুমটাও আলাদা করে ফেলেছে। তাহলে তুমিও সেই রুমে চলে যাবা, তার জন্য সাজুগুজু করবা, একটু একটু ঢং করবা। জামাইকে একটু আহ্লাদ করা লাগে মলি। এত কিছু ছাড় দিয়ে ফেললে পরে তোমার হাতে কিছুই থাকবে না। নিজের বুদ্ধি খাটাও। তোমার ভাইয়ের যে অবস্থা, কিছু হলেই যে এ বাসায় রাগ করে চলে আসো, পরে কোনো বড় ঝামেলা হলে আমাদের দোষবা না কিন্তু। নিজের অবস্থান নিজেই শক্ত করো। বাপের বাড়িতে পড়ে থাকলে কোনো মেয়েই দাম পায় না, বুঝছ? কথা তিতা হইলেও সত্য। আসলেই তো কিছুই রইবে না। শূন্য হাত হয়ে যাচ্ছে মলির। নিজের অজান্তেই গাড়িতে বসে চোখের পানি ফেলে যাচ্ছে। বাচ্চা দুটোকে আঁকড়ে ধরে ভাবলো আজকে আবিদের সাথে কথা বলবে, সবকিছু খোলামেলা ভাবে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে মলিদের প্রায় রাত 9টা। বাচ্চাদের ফ্রেশ করে খাওয়া দাওয়া করে বিছানায় নিয়ে ঘুম পাড়িয়ে দিল মলি। তাতে করেই রাত 10টা, 10:30 বেজে গেছে। তারপর উঠে নিজে ফ্রেশ হলো, কাবার থেকে একটা মেরুন রঙের শাড়ি বের করলো। আজকে সে সাজবে মনের মতন করে, শুধুমাত্র আবিদের জন্য সাজবে। বিয়ের পরপর যেমন শাড়ি পরে আবিদের জন্য অপেক্ষা করত, ঠিক সেভাবেই মলির প্রতিটি সাজে সাজে সেই দিনগুলোর ছোঁয়া লাগতে লাগলো। মেরুন রং আবিদের খুব পছন্দের। একবার আবিদের সাথে খুব কথা কাটাকাটি হয়েছিল। আবিদকে মানাতে দুপুরে গোসলের পরপরই মলি এই মেরুন শাড়িটি পরে। খাবার টেবিলে বসে আবিদ এমনভাবে বিষম খায়, খাওয়াতে সে মনোযোগী দিতে পারছিল না। তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে রুমে গিয়ে মলির অপেক্ষাতে বসে রইল আবিদ। কিন্তু এত অপেক্ষার পরও মলির আসার নামগন্ধ নেই। একসময় আবিদ রাগ হয়ে রুম থেকে বের হয়ে এলো। এসে দেখলো মলি ডাইনিংয়ে কি যেন কাজ করছে। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে মলিকে আবিদ কোলে তুলে নিল। রুমে আসার পর মলি সে কি হাসি। মলির হাসি দেখে আবিদ বলে উঠল, খুব হাসি পাচ্ছে না? মলি হাসি থামিয়ে অভিমানী সুরে বলে উঠল, আচ্ছা আর হাসবো না। এত রাগ কেন কর আবিদ? মলির কোমরে জড়িয়ে ধরে আবিদ বলে উঠল, যাতে করে সুন্দর করে সেজে আবার আমাকে পাগল বানাতে পারো। তারপর বিকেলে সোনা রোদের মতন তারাও একে অপরের ভালোবাসায় মাখামাখি হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মলি সেই দিনগুলোর কথা ভাবতে ভাবতে কখনো হাসছে, আবার কখনো ভাবুক হচ্ছে। আজ কতদিন পর আবিদের জন্য সাজতে বসেছে। একটা অজানা ভয়ও মলির বুকের ভিতরে দুমড়াচ্ছে মুচড়াচ্ছে। আজকের আবহাওয়াটা অন্যরকম, অদ্ভুত সুন্দর। বাতাস সন্ধ্যা থেকে যে কোনো সময় বৃষ্টির ঝাপটা চারপাশটা মুখরিত করে ফেলতে পারে। প্রেমিক প্রেমিকাদের কিংবা সদ্য বিবাহিত যুগলদের কাছে এটা রোমান্টিক ওয়েদার। আবার কারো জন্য হয়তো স্মৃতিচারণ করার রাত। প্রতিটি দিনেই কেউ মরছে, কেউ পুড়ছে, কেউ বা সুখের ঘর বাঁধছে। জীবন যার কাছে যেমন সেভাবেই কেটে যাচ্ছে। আবিদ বাসায় ফিরতে ফিরতে রাত 11:30। মলি ডাইনিং টেবিলে অপেক্ষা করছিল। আবিদ যখন ঢুকলো তখন মলিকে খেয়াল না করে উপরে চলে গেল। সাবান নিয়ে ফ্রেশ হতেই ময়না এসে খবর দিল, ভাইজান, ভাবি সব অপেক্ষা করতেছে, নিচে বুলাইতেছে খাওয়ানোর লাগি। আবিদ কথা না বাড়িয়ে নিচে নামলো, কিন্তু নিচে নেমে চমকে উঠল। মলি মেরুন রঙা শাড়ি পরেছে। লাস্ট কবে শাড়ি পরেছিল তার মনে পড়ছে না। বেশ পরিপাটি মনে হচ্ছে। আবিদ চেয়ার টেনে বসে পড়ল। খেয়াল করলো তার সব পছন্দের মেনু আজ টেবিলে সাজানো। আবিদ খাচ্ছিল বেশ আয়েশ করে, কিন্তু মনে করার চেষ্টা করছিল আজকে কি কোনো বিশেষ দিন। দুজনই চুপচাপ খাচ্ছিল। নীরবতা ভাঙল মলি নিজেই। খাবার ভালো হয়নি? না না, ভালো হয়েছে। হঠাৎ এত আয়োজন, এত রান্নাবান্না? বারে, তোমার পছন্দের সব রান্না করা কি মানা? আমি তা বলিনি। আবিদ থেমে তারপর আবার বলল, বাচ্চারা কোথায়? ওরা কি এত রাত অবধি জেগে থাকে? ঘুমিয়ে পড়েছে আরও আগে। আসতেই চাচ্ছিল না নানুর বাড়ি থেকে। তোতন তো অনেক কান্নাকাটি করলো। মলি যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করলো, যেন এত বছর ওদের সম্পর্কে কোনো ফাটল আসেনি, অথবা কোনো মনোমালিন্য হয়নি। খাওয়ার পর্ব শেষ করে আবিদ কিছুক্ষণ টিভি দেখলো, আর এদিকে মলি সব গুছিয়ে বাচ্চাদের কাছে আসলো। রাত 12:30। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মলির বুকের ভিতরটাও অজানা ঝড়ের শব্দে মুখরিত। আবিদ ঘুমোতে যাবার আগে বাচ্চাদের এক নজর দেখতে এলো। আবিদ যখন বাইরে বের হয়ে এলো, মলিও তার পিছন পিছন চলে আসলো। আবিদ খেয়ালও করলো না। তার খেয়াল হলো ঠিক
যখন মলি দরজা লক করলো। কি ব্যাপার? আবিদ অবাক নয়নে প্রশ্ন করে বসলো। কি আবার? তোমার কাছে আসতে পারি না? মলি আবিদের খুব কাছে গিয়ে দাঁড়াতে আবিদ খেয়াল করলো আজকে মলিকে বেশ মোহনীয় লাগছে। মলি আবিদের 2 হাত টেনে বিছানায় বসালো, তারপর আবিদের কোলে মাথা রেখে শুয়ে পড়লো চুপটি করে। আবিদকে চুপচাপ দেখে মলি নিজেই 2 হাত সামনে এনে কয়েকটা চুমু খেয়ে নিল। মায়া মায়া কণ্ঠে বলতে লাগলো, আবিদ, আমাদের মধ্যকার ভালোবাসা কি ফিকে হয়ে গেছে? আবিদ ঠায় বসে রইল মূর্তির মতন, নড়ল না এক চুল পরিমাণ। কিন্তু কেঁপে ওঠা মলির শরীর জানান দিচ্ছে সে কাঁদছে। হঠাৎ আবিদেরও মায়া হলো, মনে হলো এই মেয়েটা তো বেশি কিছু চায়নি তার কাছে, স্ত্রীর অধিকার তো তার প্রাপ্যই। আবিদ মাথা নিচু করে মলির কপালে, নাকে, চোখে মুখে বেশ আবেগে চুমু খেয়ে বলল, মাঝে মাঝে শাড়ি পরলেও তো পারো। মলি রাজ্য জয় করা হাসি হেসে বুকে মাথা রেখে বলল, তুমি চাইলে রোজ পরবো। একটু একটু করে ওদের ভালোবাসা গভীর থেকে গভীরতর হতে লাগলো, কিন্তু শেষমেশ একটা অঘটন ঘটেই ছাড়ল। আবিদের হোয়াটসঅ্যাপে টুংটাং করে মেসেজ আসতেই থাকলো। বিরক্ত হয়ে মলি ফোন ধরে কল দিয়ে বসলো কেয়াকে। ঘটনা এতই দ্রুত ঘটল যে আবিদ ভাবেনি এই কাজটা মলি করে বসবে। কল ধরতে কেয়া মধুমাখা কণ্ঠে বলে বসলো, কি ব্যাপার, আমাকে ভুলে গেলে? আর এদিকে আমি যে তোমাকে ভীষণ মিস করছি। ঝাঁঝালো কণ্ঠে তখন মলি বলে উঠল, নির্লজ্জ মেয়ে কোথাকার, এত রাতে তুমি একের পর এক ফোন মেসেজ দিয়েই যাচ্ছ আমার স্বামীকে। একজন বিবাহিত পুরুষের সাথে সময় কাটাতে এতটুকু বিবেকে বাধা না তোমার, নাকি সবটাই টাকার জন্য? কেয়া হতভম্ব গলায় বলল, বিবাহিত পুরুষ হয়েও সে যদি আমার কাছে আসে তাহলে আমাকে কেন দোষ দিচ্ছেন ম্যাম? হয়তো আপনার কাছে সেই সুখ পায় না যা আমি দিয়ে থাকি। কেয়া ফোনের লাইনটা কাটতেই ছো মেরে আবিদ ফোন নিয়ে নিল। তোমার সাহস তো কম না, তুমি কেয়াকে এসব কথা বলছো? মলির সারা গা ঘেন্নায় রিরি করে উঠল, আবিদ, আমি তোমাকে সুখ দিতে ব্যর্থ, তাই তুমি কেয়ার কাছে যাও। আবিদ কোনো কথা বলছে না, ফোনে ব্যস্ত হয়ে গেছে। তোমাদেরকে এতটুকু লজ্জা করে না? এই কথা আবিদের হুঁশ ফিরল। আবিদ মলির বাহুতে চেপে ধরে বলতে লাগলো, স্ত্রীর অধিকার চাচ্ছ দিচ্ছি, বাচ্চা, টাকা, গয়নাগাটি, কোনো কিছুর অভাব আছে তোমার? এই যে আজকে কাছে এসেছ, আমি কি তোমাকে আদর করতে চাইনি? তোমার জায়গায় তোমাকে রেখে আমি যদি বাইরে থেকে অন্য কারো থেকে শান্তি পাই, সুখ পাই, তাহলে কি সমস্যা তোমার? আমি কি কেয়াকে বিয়ে করে সতীন বানিয়ে এনেছি ঘরে? মলি চিৎকার করে বলল, কোনো ভদ্র মানুষের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে না। স্ত্রী থাকতে কেন তোমার বাহির থেকে সুখ শান্তি পেতে হবে? আবিদ রেগে মলির গাল চেপে ধরল, আমি অভদ্র? হ্যাঁ হ্যাঁ, আমি অভদ্র। দিনের পর দিন আমি তোমার সাথে সময় কাটাতে চেয়েছি, তুমি বাবা মা, সংসার, বাচ্চা সামলে আমাকে বিন্দু পরিমাণ সময় দাওনি। আর সত্যি বলতে এখন তো তোমাকে আমার থেকেও বয়স্ক লাগে। কে নিজেও কিন্তু এক সন্তানের জননী, কিন্তু ওর ফিটনেস দেখেছ? তুমি জানো আমাকে কতটা যত্নে রাখে? তুমি আমার সংসার সামলানোর জন্য, আর কে আছে আমাকে সামলানোর জন্য। মাঝে মাঝে তোমার কাছে আসি, এই কি বেশি না? মলি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আবিদ চিৎকার করে বলে উঠল, তোমার কোনো যোগ্যতা নেই কেয়াকে অপমান করার, এখনই সরি বলবো ওকে। মলি শূন্য চোখে চেয়ে রইল আবিদের দিকে। বাইরে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাতাস বেড়েছে, এজন্য মলির মনের অবস্থার সাথে মিলমিশ করে তাকেই সঙ্গ দিয়ে চলেছে। মলি আঁচল গুটিয়ে ধীর পায়ে রুম ত্যাগ করার পূর্বে বলল, আমি জীবন থাকতে কখনো সরি বলবো না সেই বেহায়া বেশ্যাকে। রাতে ঝড়ের বেগ বাড়ল মলির কান্নার সাথে পাল্লা দিয়ে। আবিদের রুম থেকে নিজের রুমে এসে ডুকরে কেঁদে উঠল মলি। রাত বাড়ছে, কিন্তু ঘুম নেই কারো চোখে। মলি একদিকে কান্না করেই যাচ্ছে, অন্যদিকে আবিদ তার প্রিয় প্রেমিকা কেয়াকে কনভিন্স করার চেষ্টায় ব্যস্ত। তার কাছে মলির এই রিয়াকশন যেন খুবই স্বাভাবিক, নতুন কিছু না। সারা রাত কতটা দুর্বিষহ যন্ত্রণাতে কেটে গেল মলি ছাড়া কেউ জানল না। শেষ রাতে চোখ লেগে এসেছিল, কিন্তু তোতনের কান্নার জোরে আর ঘুমাতে পারল না মলি। কাজের মেয়ে ময়নাকে ডেকে তার কাছে তোতনকে দিয়ে নিজের জন্য একমুখ কফি বানালো। মেয়েকে নিয়ে আবার স্কুলে যাবার সময় হয়ে এলো। নিজের এই জীবনের কোনো প্রভাব তার বাচ্চাদের উপর পড়ুক তা মলি কিছুতেই চাইছে না। তাই যথাসময়ে স্কুলের জন্য বের হলো সে। আবিদ নিচে নেমে সে আগেরকার রুটিন লাইফ দেখে ভেবেছে মলি তো একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। তাহলে ভালোই হলো, নতুন করে কোনো ঝামেলা সামলাতে হলো না। আশ্চর্যজনক ঘটনা হলো ওর মাঝে কোনো অনুশোচনাও নেই। ময়নাকে একবার জিজ্ঞাসাও করেনি মলির আর বাচ্চাদের ব্যাপারে। তিতলিকে স্কুলে দিয়ে বাসায় মলি ফোন দিল।
ময়না কল রিসিভ করেই বলল, যে ভাবি সাহেব, তোমার স্যার কি চলে গেছেন? যে ভাবি সাহেব নাস্তা করে একটু আগেই গেছেন। দীর্ঘশ্বাস লুকিয়ে মল্লিক ছোট্ট করে শুধু ওহ বলল। তারপর আবার জিজ্ঞেস করলো, কিছুই বলেননি? ময়না অবাক কণ্ঠে বলল, না তো ভাবি সাহেব, আপনি না হয় ফোন কইরা লন একবার, কোনো কাজ আছে নি। মল্লিক দীর্ঘশ্বাস লুকায়, তারপর আচ্ছা বলে ফোনের লাইন কেটে দেয়। স্কুলের কাছে এক কফি শপে ঢুকে আবারও এক কাপ কফি অর্ডার করে। চোখের জল আড়াল করার চেষ্টা করতেই ফোনে রিং বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ফাহাদের নাম। না চাইতেও কলটা রিসিভ করে মলি। হ্যালো হ্যালো, কী অবস্থা তোমার? খোঁজখবর নাই কিছুই? এই তো আছে, তোমার কি অবস্থা? আমি ব্যাচেলর মানুষ, আমার আর কি অবস্থা? মলি কিছুক্ষণ চুপ থেকে বলে, তারপর আর কিছু বলবা? ফাদ হেসে বলে ওঠে, তুমি কি বিরক্ত হও আমি খোঁজ নিলে? আরে না না, তেমন কিছু না, কথা খুঁজে পাচ্ছিলাম না তাই বলেছি আর কি। মলির খুব আনিজি লাগে, তাও সহজ স্বীকারোক্তি। ফাহাদ কথায় কথায় হেসে ওঠে। এটা কি মলির সাথেই করে, নাকি ওর মুদ্রা দোষ মলি ভেবে পায় না। অন্য কেউ হলে এই সহজ স্বীকারোক্তিতে লজ্জা পেত, কিংবা নিজেকে দূরে রাখার প্রয়াস চালাতো। অথচ ফাহাদ বলে উঠেছে, তিতলির স্কুলের সামনে আসি, একসাথে কথা বলতে বলতে কফি খাওয়া যাবে। মলি কথা না বাড়িয়ে কফি শপের কথাতে রাজি হয়ে ওঠে। প্রায় 20 মিনিট হলো ফাহাদ আর মলি কফি শপে বসে আছে। মলি উসকুস করে যাচ্ছে, কফি ঠান্ডা হলো, অথচ কোনো কথা নেই মুখে। ফাহাদ অধৈর্য হয়ে বলে উঠল, সমস্যা যদি না বলো সমাধান দিব কিভাবে? দেখো মানছি আমি, তুমি অত ক্লোজ ফ্রেন্ড ছিলাম না, তুমি তো বরাবরই চাপা। এখন তো আমরা ভালো ফ্রেন্ড হতে পারি। মানুষের জীবনে কত সমস্যা থাকতে পারে, শেয়ার করলে একটা না একটা সমাধান খুঁজে পাওয়াটা ইজি। প্লিজ বলো তো কি হলো? মলি ছলছল চোখে তাকিয়ে বলল, আমি আমার এই জীবন থেকে মুক্তি চাই, চিরতরে মুক্তি চাই, কিন্তু মুক্তি পাচ্ছি না। শুধুমাত্র বাচ্চাদের দিকে তাকিয়ে আমি সুইসাইড করতে পারছি না। এতটুকু বলে মলি ডুকরে কেঁদে উঠল। কাদার ফ্লোতে কথা বের হচ্ছে না আর। ফাহাদ ভাবলো, কাঁদুক, কাঁদলে ব্যথা হালকা হয়। মল্লিক আর ফোর্স করবে না সে, তার যখন নিজ থেকে বলতে ইচ্ছা হয় ঠিক তখনই সে শেয়ার করবে। ততদিন অপেক্ষা করুক সে। কেয়া অনেকক্ষণ যাবৎ নিজের ডেস্কে বসে আছে। আবিদ কয়েকবার ডাকলো কিন্তু কেয়া গেল না। গত রাতে আবিদের বউয়ের করা অপমান নিতে পারছে না সে। কেয়া একজন ডিভোর্সি সিঙ্গেল মাদার, তার 8 বছরের এক ছেলে আছে, কিন্তু কেয়াকে দেখে বোঝার উপায় নেই যে এক সন্তানের জননী সে। দেখতো মাশাল্লাহ, আর ভীষণ স্মার্ট নারী, চালচলন কথাবার্তায়। আবিদ এবার কেয়ার ফোনে টেক্সট করলো, এখনই যদি না আসো রুমে, তবে সবার সামনে কোলে করে নিয়ে আসবো। কেয়ার দেরি করেনি। আবিদের রুমে দরজার লক মোচড় দিয়ে ঢুকতে আবিদ তাকে হ্যাঁচকা টানে নিজের দিকে টেনে নেয়। কেয়া একদমই ভরকায় না, অবাকও হয় না, যেন সে জানতই, কিংবা সে এই মুহূর্তের জন্য প্রস্তুতি ছিল। নিমিষে আবিদের হাত চলে যায় কেয়ার উষ্ণ উন্মুক্ত ফর্সা মেদহীন পেটে। কেয়া সবসময় শাড়ি পরে, আর শাড়ির প্রতিটি ভাঁজে ভাঁজে ফুটে ওঠে তার দৈহিক সৌন্দর্য। আবিদ যখন কেয়ার ঘাড়ে মুখ ডুবাতে ব্যস্ত, তখন কেয়া বলে ওঠে, কেন আমার কাছে আসো তুমি? তোমার বউ অনুমতি দিল? আবিদ তখনও কেয়াকে আদর করতে ব্যস্ত, কিন্তু কেয়া আবিদের চুলের মুঠি ধরে টেনে ধরে ঘাট থেকে মুখ সরায়। কি বলছি কানে যাচ্ছে না? আবিদ হিংস্র বাঘের মতন থাবার নেয় কেয়ার পেট খামছে ধরে। কেয়া কিছু বলার আগে এলোপাথারি চুমু খেতে থাকে আবিদ। আদর করতে করতে রুমের কোণে পড়ে থাকা ডিভানের দিকে নিয়ে যায় কেয়াকে। দীর্ঘক্ষণ শুয়ে থাকে কেয়ার বুকে। একটা সময় কেয়ার হাত আবিদের মাথার চুলে বিলি কাটতে থাকে। আবিদ বলে ওঠে, তোমাকে আদর বা তোমার কাছে আসতে কারো অনুমতি এই আবিদ হাসান চৌধুরীর প্রয়োজন হয় না কেয়া, তোমারও না। কেয়া মুচকি হেসে বলে, তাই নাকি? আবিদ উঠে বসে, তারপর বলে, গতকালের জন্য সরি। তুমি তো জানো তোমার কাছে যা শান্তি পাই জগতের অন্য কোথাও পাই না আমি। তোমার সাথে কারো তুলনা হয় না কেয়া। কেয়া মোহনীয় ভঙ্গিমাতা আবিদের ঠোঁটে চুমু খায়, তারপর বলে, এখন যাই, অফিসেও কানাঘোষা শুরু হয়েছে। কে কে কি বলে শুনি? আহা, সেসব শুনে লাভ নেই, আমি যাই, রাতে কিন্তু দেখা হচ্ছে। আমার আদর পাওনা রইল, আসবে তো? আবিদ উঠে বলে, অবশ্যই আসবো ডার্লিং, সাথে তোমার জন্য সারপ্রাইজও নিয়ে আসবো। ইদানিং মলির রাতে ঘুম হয় না, সারা রাত এপাশ ওপাশ করতে থাকে। শেষ রাতে যখন ঘুম আসে তখনই তুতুন উঠে যায়। রাতটা কাটে বুকের ভিতরের একদলা কষ্ট পুরাতে পুরাতে। এই কষ্টের কোনো শেষ নেই, কারো কাছে বলার বা শেয়ার করার মতন ভাষা নাই। আবিদ কখনো বাসায় ফেরে, কখনো ফেরে না। আজকাল একদমই আবিদের চেহারা দেখা যায় না।
রাত 12টা। টুং করে মলির হোয়াটসঅ্যাপে মেসেজ এলো। ফাহাদের মেসেজ, সোজাসাপটা প্রশ্ন, তুমি কি জেগে আছো? বলে ছোট্ট করে উত্তর করলো মলি। কাল দেখা করতে পারবে? স্কুলের আশেপাশে। মলি ভেবে চিনতে আবারও বলে ছোট্ট উত্তর করলো। ফাহাদ বিরক্ত হয়ে বলে উঠল, কি ব্যাপার? কি? না কিছু না। কোনো জরুরি কিছু কি? মলির উল্টো জিজ্ঞাসা। হ্যাঁ অবশ্যই জরুরি, কাল দেখা হলেই বলি। মলি শুধু আচ্ছা রিপ্লাই দিয়ে চুপ করে থাকে। ফাহাদ আরও টুকিটাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল, কোনোটার উত্তর মলি দিয়েছে, কোনোটা না। পরের দিন সকালে মলির কফি শপে ওয়েট করছিল প্রায় 15-20 মিনিট পর ফাহাদের আগমন। এসেই মাফ টাফ চেয়ে নিল সে লেট করার জন্য। খুব সরি, আমি প্রতিবারই লেট করি। ম্লান হেসে মলি বলে উঠে, ইটস ওকে। আহা তুমি ইটস ওকে বলো বলেই নির্দ্বিধায় লেট করে ফেলি। ফাহাদ খুব চাইছিল মলি একটু হাসুক, আর এই কথা শুনে মলি সত্যি হেসে দিল। তারপর জিজ্ঞেস করলো, তোমার জরুরি কথাখানি কি? কফিতে চুমুক দিতে দিতে ফাহাদ বলল, রুমকিকে চিনো? মনে আছে তোমার? মলি বিস্ফোরিত চোখে বলে উঠল, অবশ্যই মনে আছে। ওই যে চঞ্চল আবার কিছুটা বোকা করেছিল যে একটা মেয়ে। কেন, ওর কি হলো? মুস্কি এসে ফাহাদ বলল, নেক্সট ফ্রাইডে ওর বিয়ে। মলির চোখ যেন কোটর থেকে বের হয়ে আসছে। এতদিন পর বিয়ে? ফাহাদ তখন বলল, আমাদের সাথে অনেকেই এখনো বিয়ে করেননি মলি। একমাত্র তুমি আরলি বিয়ে করেছিলে, না হলে 30 বছর বয়স এ আর এমন কি? মলি লজ্জা পেল মনে মনে। সে নিজেকে অনেকটা বার্ধক্যের কাতারে ফেলে দিয়েছিল। বয়স 30, 2 বাচ্চার মা, অনেকটা মুঠিয়ে গেছে। শাড়ির সাথে বেনি অথবা চিরাচরিত খোপায় তার জীবন আটকে গিয়েছে। নিজেকে আজকাল খুব তুচ্ছ লাগে, মনে হয় ইউজলেস। এমন ভাবনায় যখন ডুবতে শুরু করলো, তখনই ফাহাদ তার চোখের সামনে তুড়ি বাজিয়ে ধ্যান ভেঙে বলল, কি ব্যাপার? কোথায় হারিয়ে গেলে শুনি? আনমনে মলিও উত্তর দিয়ে বসে, অতীতে, জীবনের প্রতিটি ভুলে, বিশ্বাস অবিশ্বাসের মাঝে হারিয়ে গেছে। হারিয়ে ফেলেছে নিজের অস্তিত্বকে। তোমার মনে আছে রুমকির কথা? কফির মগে চুমুক দিতে দিতে ফাহাদ মলিকে শুধায়। হ্যাঁ মনে আছে তো, ও খুব চঞ্চল আর বোকা বোকা ছিল। ব্যাস এতটুকুই। আচ্ছা তুমি কি মেহেদি স্যারের সম্পর্কে কিছু জানতে? মানে পুরো কলেজের সবাই জানতো রুমকি মেহেদি স্যারের জন্য কতটা পাগল ছিল। তুমি শোনোনি কিছু? হ্যাঁ হালকা পাতলা জানতাম তো, তাও কতদিন আগের কথা। আসলে অত ক্লোজ ছিলাম না তো রুমকির সাথে। মলের কফি শেষ, চেয়ারে হেলান দিয়ে তাই অলস ভঙ্গিতে বলল, তাহলে কি এতদিন পর স্যারের সাথে বিয়ে হচ্ছে রুমকির? আরে না, কি বলো, ওই লম্পটের সাথে রুমকির বিয়ে? ভাবা যায়? তাহলে পরের ঘটনা কিছুই জানো না বোধহয়। মলির মাথায় আসলেই কিছু ঢুকছে না। নিজের জীবনের হিসাব মেলাতে পারছে না। আর ফাহাদ অন্যের জীবনের কাহিনী শোনাতে এসেছে এই কফি শপে। না চাইতেও ভদ্রতার খাতিরে চুপচাপ শুনে যাচ্ছিল। ফাহাদ গলা ঝেড়ে আবারও বলা শুরু করলো, রুমকি যে মেহেদি স্যারের জন্য পাগল ছিল তা মেহেদি স্যার ঠিকই বুঝত, আর সেই সুযোগই নিতে চেয়েছিল উনি। একদিন স্যারের চেম্বারে ডেকে নিয়ে রুমকিকে উনি অ্যাবিউজ করেছিল। আশ্চর্যজনক হলেও সত্যি, উনি যে বিবাহিত এবং এক বাচ্চার বাপ তা কেউ জানতো না। সবাই জানতো স্যার সিঙ্গেল, আর ভাবসাবও এমনই ছিল। মলি এবার নড়ে চড়ে বসলো, চোখগুলো কোটর থেকে প্রায় বের হয়ে আসছিল। সে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠে, বলো কি? তারপর কি হলো? কি আর, স্যারের পর্দাফাঁস। কিন্তু রুমকি মারাত্মক ট্রমাতে চলে গেল। মেয়েটা আসলেই বেশি সহজ সরল ছিল। বলে এবার কাট গলায় বলে, ছিল মানে কি? এখন কি নেই? না তা বলছি না, তবে আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছে। আর এই চেঞ্জটা আনতে পেরেছে কে জানো? মলি আরেকটু ঝুঁকে বলল, কে? আমাদের পলাশ। ফাদ মুস্কি এসে সোজা হয়ে বসলো। পলাশ? ওই যে ফর্সা হ্যাংলা করে ছেলেটা, তোমার বন্ধু যে? হ্যাঁ, ও রুমকির পাশে দাঁড়িয়েছিল। আসলে সেখান থেকে 1 দিন 2 দিন করে আস্তে ধীরে ওদের মাঝে প্রেমের সম্পর্ক হয়ে ওঠে। আর পলাশ খুব কেয়ারিং ছেলে। ওর কেয়ারিংয়ে এর জন্যই আজ রুমকি ভালো আছে, ভালো জবও করে। দুইজন সব গোছাতে গোছাতে এতদিন লাগলো, এখন বিয়ের পালা। বাহ, দারুণ তো। ভালোই লাগলো শুনতে ওদের বন্ডিংটা বেশ, তাই না? গত রাতে পলাশকে তোমার কথা বলেছিলাম, ওরা তোমাকে বিয়েতে ইনভাইট করবে। তোমার ফোন নাম্বারটাও দিয়েছি। সরি, অনুমতি ছাড়াই দিয়েছি। আরে দূর, ওরাও তো বন্ধু মানুষ। কিন্তু ইনভাইট করলেই কি আমি কি আর যেতে পারবো? আর এতদিন পর তোমাদের এত ভালো বন্ডিংয়ের মাঝে আমি কি খাপ খাওয়াতে পারবো? ফাদ ফস করে ওঠে, আজব, কি বললা? খাপ না খাওয়ানোর কি আছে? শোনো, আমি যতটুকু বুঝেছি,
তুমি খুব ফ্রাস্ট্রেশনে আছো। আমারও মনে হচ্ছে সব কিছুর বাইরে নিজেকে সময় দেওয়া জরুরি। আর সত্যি, আমাদের সাথে আবার আড্ডা দাও, সময় দাও, দেখবি ভালো লাগবে। সংসার সংসারের জায়গায়, কিন্তু ব্যক্তিগত তুমিও প্রাধান্য দেওয়া উচিত। মলির কথাগুলো মনে ধরেছে খুব। আসলে আমি তো তার কাজ নিয়ে বিজি। মলির নিজেকেও নিজের সময় দেওয়া প্রয়োজন। কিছুটা তাহলে গণ্ডির বাইরে জীবন কাটাতে পারবে। রাত 11টা। কলিং বেলে চাপ পড়তেই কেয়া ছুটল দরজা খুলতে। সে জানে কি এসেছে, তাই তো প্রিপারেশন নেয় ছিল। ছেলেকে ঘুম পাড়িয়ে নিজে ফ্রেশ হয়ে একটা সুন্দর নাইটি পরেছে। কপালে টিপ আর সুগন্ধি মেখে আবিদের জন্য একদম রেডি হয়েছিল। দরজা খুলতে আবিদের নাকে কেয়ার ইউজ করা মাতাল করা তীব্র পারফিউমের স্মেল নাকে এলো। মাতাল করার জন্যই বুঝি কেয়া তৈরি হয়ে আছে। আবিদ ভিতরে এসে কেয়ার ঠোঁট দখল করে নিল। অনেকটা সময় পর কেয়া নিজেকে ছাড়িয়ে বলল, প্লিজ রুমে চলো। মাঝের সময়টা তাদের ভালোবাসায় মাখামাখিতেই চলে গেল। রাত তখন প্রায় 1টা। আবিদের বুকে মাথা রেখে রং বেরঙের স্বপ্ন বুনছে কেয়া। আহ্লাদ করা সুরে বলে উঠল, কই আমার সারপ্রাইজ কই? আবিদের চট করে মনে পড়ল, আহা তাই তো। কেয়াকে পাশ কাটিয়ে নিজের কোটের পকেটে হাত দিয়ে একটা ছোট্ট বক্স খুলে লকেট বের করে সে তারপর কেয়ার দিকে মুখ ঘুরিয়ে বলে, দেখো তো পছন্দ হয় কিনা। কেয়া খুশিতে নেচে ওঠে, ওয়াও ডায়মন্ড। কেয়ার খুশির সাথে পাল্লা দিয়ে আবিদ বলে, ইয়েস মাই লাভ। কেয়া আবিদের গলা জড়িয়ে ধরে চুমুতে চুমুতে আবিদকে পাগল করে ফেলে। আবিদও আবার ডুব দেয় কেয়ার মাঝে। এভাবেই তাদের অবৈধ ভালোবাসা চলতে লাগলো। আশেপাশের সমাজ, নিজের পরিবার, পুরো অফিস জুড়ে তাদের ব্যাপারে কানাঘুষাকে পাত্তা না দিয়ে তারা তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে লাগলো। বসুন্ধরা শপিং মলে দাঁড়িয়ে আছে মলি, রুমকি আর পলাশ। পলাশ ফোনে কথা বলছে ফাহাদের সাথে। ফাহাদের আসার কথা আরও আগে, কিন্তু এখনো আসছে না। অবশেষে ফাহাদকে রেখে শপিংয়ে গেল তারা। পলাশের ইচ্ছা ছিল রুমকি আর মলি শপিং করতে করতে সে ফাহাদকে নিয়ে নিজের শপিংটা করে ফেলবে, তাতে করে সময় বাঁচবে। অথচ ফাহাদের আসতে আরও লেট হবে, তাই দুইটা মেয়ের সাথেই তার আপাতত গন্তব্য নির্ধারণ করা হয়েছে। এমনিতে অনেক লেট হয়ে গেছে। প্রথম দেখায় রুমকি মলিকে দেখে যে চিৎকার দিয়ে উঠেছিল, আশেপাশের মানুষ তো পুরাই বোকা বনে গিয়েছিল। রুমকি মেয়েটাই এমন, খুব সহজেই সবাইকে আপন ভেবে নেয়। যদিও মলির সাথে রুমকির অত ভাব ছিল না কলেজ লাইফে, তবে রুমকি খুব আন্তরিক আর মিশুক হওয়াতে মলির গা ঘেঁষে ঘেঁষেই থাকতো। এতদিন পর পরিচিত মুখ পেয়ে মলি অবশ্য বেশ খুশি। একটা সময় পুরাতন মুখগুলো দেখতে মন আকুপাকু করে ওঠে। অনেকগুলা শাড়ি দেখে দেখে যখন ওরা ক্লান্ত, তখন মলির চোখ যায় পিঙ্ক কালারের একটা লেহেঙ্গার দিকে। মলি সেটা নামাতে বলে দোকানের মাঝবয়সী ছেলেকে। ছেলেটা নামানোর সাথে সাথে মলি আর রুমকি একসাথে বলে ওঠে, ওয়াও। রুমকি চাচ্ছিল মেরুন রঙের কিছু নিতে, তাই পিঙ্কটা আপাতত প্ল্যান থেকে বাদ দিল। কিন্তু সে ঠিকই বুঝতে পারছিল যে মলির লেহেঙ্গাটা খুব পছন্দ হয়েছে, তাই সে বলে উঠল, মলি তোমাকে কিন্তু হেভি লাগবে, নিয়ে নাও এটা। মলি কিছুটা অবাক আর লজ্জা পেয়ে বলল, তোমার মাথা খারাপ? আমি? হ্যাঁ অবশ্যই তুমি। কেন, কি সমস্যা? মলি এবার হাত থেকে রেখে কাপড়টাকে বলে উঠল, আমরা তো তোমার বিয়ের শপিং করতে এসেছি, তাই না? আগে তুমি পছন্দ করে তোমার জিনিসগুলো নাও তো, পরে দেখা যাবে তোমার কিছুই কেন হয়নি। রুমকি অনেক জোর করলেও মলি পাত্তা দিল না। মলি নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখে গিয়েছে। ওর খুব শখ ছিল রিসেপশনে এমন সুন্দর একটা লেহেঙ্গা পরবে, কিন্তু বিধি বাম, আবিদের মেরুন পছন্দ বলে পরা হয়নি। শাড়ি লেহেঙ্গা কেনার মাঝে ফাহাদ এসে জুটল দোকান থেকে বের হবার আগে। আবার রুমকি বলে উঠল, মলি, ইফ ইউ হ্যাভ মানি ইস্যু দেন ইউ ক্যান বোরো ফ্রম মি ডিয়ার। কিন্তু বিশ্বাস করে তোমাকে অনেক মানাবে এটা। ফাহাদ আর পলাশ মুখ চাওয়াচাই করে জিজ্ঞেস করলো, কি সমস্যা আমাদের বলো। মলি আবার সত্যি লজ্জায় পড়ে গেল। এখানে আসলে টাকা কোনো ইস্যু না, মেন সমস্যা হলো কত বছর যাবৎ মলি এসব ড্রেসে নিজেকে সাজায়নি। এখন তো 2 বেবির মা। মলি নিজেকে খুব ব্যাকডেটেড ভাবে আর হীনমন্যতায় ভুগে। কিছুটা ওয়েট গেইন করাতেও মলির নিজেকে কেমন লাগবে সেটা নিয়ে দ্বিধায় থাকে। তাই আসলেই লেহেঙ্গা নিতে চাচ্ছিল না। সবার সামনে এসব প্রকাশ করাটা অনেক লজ্জার ব্যাপার। তাই মলি বেশ বিরক্ত হয়ে বলল, রুমকি তুমি আজও বেশি বোঝো। একটু রাগ দেখিয়ে মলি হনহন করে এগিয়ে ছুটল। তারা 3 জনও ছুটল মলির পিছনে পিছনে। আরও ঘন্টাখানেক পর তারা বসলো ক্যাফের ফ্লোরে।
এত ক্লান্তি আর গরমের জন্য আপাতত খাবারের দিকে মনোযোগ দিল তারা। রুমকির আর পলাশের বৃহস্পতিবার গায়ে হলুদ, তারা এগুলো নিয়ে আলোচনা করছিল। মেয়ে পক্ষের সবাই অরেঞ্জ শাড়ি বা জামা পরবে, যে যেটাতে কমফোর্ট পায় আর কি। আর ছেলের পক্ষে সবাই বেগুনি পাঞ্জাবি পরবে। এর মাঝে ফাহাদ বলে ওঠে, আমি তো ভাই দুই পক্ষেরই, তাই ঠিক করেছি সাদা পরব। পলাশ ফাহাদের প্রস্তাব নাকচ করে বলে ওঠে, সবসময় আমার পাশে থাকবি, অথচ বলিস তুই দুই পক্ষের। আগে তো তুই ছিলি শুধু, তাই দুই পক্ষের বলতে পারতি। এখন তুই আমার পক্ষের, আর রুমকির পক্ষ নেওয়ার জন্য আমাদের মলি আছে না। সবাই হো হো করে হেসে ওঠে। আসলেই তো ভালো যুক্তি দাঁড় করিয়েছে পলাশ। আজকে কয়দিন যাবৎ আবিদের মন মেজাজ ভালো যাচ্ছে না। ব্যবসায়িক কিছু ঝামেলার জন্য তাকে শীঘ্রই সিঙ্গাপুর যেতে হতে পারে, তাই মানসিক রিল্যাক্সেশনের জন্য সে আজকাল কেয়ার বাসা ছাড়ছেই না। আজকে রাতে অফিস থেকে দুইজন একই সাথে আসলো কেয়ার ফ্ল্যাটে। রাতে ডিনার শেষ করে কেয়ার সব গুছিয়ে আবিদের কাছে আসতে আসতে অনেক সময় লেগে যায়। আবিদ ততক্ষণে চরম বিরক্ত হয়ে ল্যাপটপের কাজে মনোযোগ দিতে চেষ্টা করছিল। এমন সময় কেয়া এসে আবিদকে জড়িয়ে ধরল। আবিদ একটু জোর করে হাত ছাড়িয়ে বলে উঠল, এখন তোমার আসার সময় হলো। কেয়া আরেকটু কাছে এসে বলল, খুব মিস করছিলে? আমি আসি তো তোমার কাছে একটু শান্তির জন্য, তারপরেও যদি এত অপেক্ষা করা লাগে তাহলে বাদ দাও, আমি আর আসবো না। আবিদের এমন কথায় কেয়া চমকে ওঠে, তারপর ধীরে সুস্থে বলে ওঠে, বিয়ে করে বউ বানিয়ে নাও, তাহলে তো এত অপেক্ষা করা লাগে না। এই কথার পর আবিদ কর্কশ কণ্ঠে বলে উঠল, বিয়ের মতন এমন কমিটমেন্টে আমি যাব না, তুমি খুব ভালো করেই জানো। তারপরও বারবার কয়েকদিন পর পর তুমি এই প্রসঙ্গ তোলো। কে আবিদকে কাছে টেনে বলল, কেন আবিদ, আমার কি তোমাকে পুরোপুরি বৈধ উপায়ে সারা জীবনের জন্য পেতে মন চাইতে পারে না? আবিদ এবার সত্যি রেগে উঠে বলে, তোমাকে বা তোমার কোনো চাওয়ার অপূর্ণতা রেখেছি কেয়া? আমার সব শর্ত মেনে এসেছিল আমার জীবনে, এখন কেন মানতে পারছো না তুমি? কেয়া অসহায় ভঙ্গিতে বলে উঠল, আমারও নিজের তোমার প্রতি সব অধিকার পেতে মন চায়, ওসব হয়তো তুমি বুঝবে না। এসব টিপিক্যাল মেয়েদের মতন কথাবার্তা বললে আমার পক্ষে রিলেশন রাখা সম্ভব না। 2 দিন পর আমি সিঙ্গাপুর যাচ্ছি, তুমি 2 দিন সময় পাচ্ছ কেয়া? ভেবেচিন্তে আমাকে জানাবে প্লিজ। আজ আসি। ব্লাডি হেল, আমার মুডটাই নষ্ট করে দিলে। আবিদ হন হন করে বের হয়ে গেল। কেয়া বসে আছে আতশোয়া ভঙ্গিতে, মূর্তির মতন, নড়লো না টললো না, শুধু চোখের কয়েক ফোঁটা পানি ঝরল। একদিন হয়ে গেল আবিদ সিঙ্গাপুর গিয়েছে। এর মাঝে যতবার কল করলো কখনোই মলিকে সে রিস্ক করতে পারেনি। ওর নঙে কল করলে তো ধরেই না, আবার বাসার ল্যান্ডফোনে কল দিলেও কাজের মেয়েটা ধরে আর বলে ভাবি তো বাসায় নেই। এই ধরনের ব্যবহার আবিদ মলির কাছ থেকে কখনো পায়নি, ইভেন আশাও করেনি কখনো। বাচ্চাদের জন্য নানান কেনাকাটা করার পর একটা লেডিস শোরুমে ঢুকলো কেয়ার জন্য কিছু কিনতে। একটা সেক্সি নাইট স্যুট, হ্যান্ড পার্স আর 2টা পারফিউম নিয়ে বের হবার সময় তার চোখে পড়লো একটা ব্রেসলেটের দিকে। হঠাৎই তার মনে হলো সেদিনের পর মলির সাথে তার দেখা কিংবা কথা কোনোটাই যেহেতু ভালো করে হয়নি, এটা গিফট হিসেবে নেওয়া উচিত, কারণ ঘর সংসার ঠিক রাখা সবার আগে জরুরি। তাছাড়া আবিদের হাজারটা অ্যাফেয়ার থাকুক না কেন, তার বাচ্চারা যেন কোনো ব্রোকেন ফ্যামিলির ছায়াও না পায়, সেদিকটা আবিদ বরাবরই সচেতনতার সাথে ডিল করে। এখানে আসার পর সে কেয়াকেও ফোন করেনি। আবিদ প্রচণ্ড ইগোটিক পারসন। কেয়া তো তার হাতের মুঠোই আছে, তাই কেয়ার কাছে ছোট সে কখনোই হবে না। 2 দিন পর আবিদ যখন ফিরল তখন মলি রুমকির গায়ে হলুদ নিয়ে ব্যস্ত। আবিদ সেজন্য বাসায় ফিরে বাচ্চাদের কিংবা মলি কাউকেই পায়নি। জোরে হাঁক ছাড়ে ডাকলো আবিদ, ময়না, ময়না সবাই কোথায়? ময়না তড়িঘড়ি করে সামনে হাজির হয়, তারপর হাত থেকে ক্যারিং ব্যাগটা নিয়ে বলে, কেমন আছেন ভাই সাহেব? লেবুর শরবত আনবো নাকি কমলার জুস আনবো আপনার জন্যে? আবিদ বিরক্ত চোখে চেয়ে বলে, বাকিরা কোথায়? কোথাও গিয়েছে? ময়না হড়বড় করে কথা বলতে থাকে, কই গেছে তা তো জানি না, তাই ভাবি সাহেব আর বাচ্চা কাচ্চা সব সাজ্জা গুজ্জা গেছে বের হইয়া, কইল রাইত হইব আজকে আসতে। আবিদের কপালে চিন্তার ছাপ। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই চোখে পড়ে কমলা জুস রাখা সাইড টেবিলে। ঢকঢক করে খেয়ে আবিদ ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে লাগে। এত রাতে বাচ্চাদের নিয়ে বাইরে তো মলি কখনো থাকে না, তার উপর সিঙ্গাপুর যাবার পর থেকে এই পর্যন্ত ফোনও ধরেনি, তাই কথাও হয়নি। অপেক্ষা করতে করতে আবিদের চোখ লেগে আসে।
রুমকির আর পলাশের গায়ে হলুদের স্টেজটা এত সুন্দর করে সাজানো হয়েছে, তোতন আর তিতলিকে তো নামানোই যাচ্ছে না। ওরা গান বাজার তালে তালে নেচেই যাচ্ছে আর নেচেই যাচ্ছে। ওদের সাথে তাল মিলাতে আরও কয়েকজন যোগ হয়েছে। সবাই ওদেরকে এত পছন্দ করেছে, আর ফাহাদই ওদেরকে দেখে শুনে রাখছে। ফাহাদের এই কেয়ারিং নেচারে মলি মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাচ্ছে। অনেক দিন পর মলি এমন পরিবেশকে এনজয় করছে। ছেলে মেয়ে সংসারের দায়িত্ব ছাড়াও যে একটা জীবন আছে, সেটা তো সে ভুলতেই বসেছিল। আজ যেন নিজের সত্তাতে প্রাণ ফিরে পেল। এত কিছু ভাবনার পরে হুট করে ফাহাদ এসে পাশে দাঁড়ালো। মলির দিকে না তাকিয়ে বলল, ভালো লাগছে না বলো? ওদের দুজনকে এক হতে দেখে কি যে শান্তি লাগছে বোঝাতে পারবো না। মলিও পলকহীন চোখে বলছে, হ্যাঁ আসলে কাছের মানুষটা সুখে থাকলেই শান্তি। এবার ফাহাদ বলে ওঠে, তুমি সুখে থাকলে আমি এর চেয়ে শান্তি পেতাম মলি। মলি চকিতে দেখে ফাহাদকে, না বোঝার ভান করে বলে, আমি তো সুখে আছি, তুমি কিসব বলছো? ফাহাদ মলির দিকে ঘুরে তাকিয়ে বলে, সমস্যা আছে অনেক, সেটা আমি ভালোই বুঝি, কিন্তু তুমি এড়িয়ে যাচ্ছ, শেয়ার করতে চাইছো না। অথচ এমনও হতে পারে শেয়ার করলে সমাধানও পেতে পারো। মলি অনেকক্ষণ ফাহাদের চোখের দিকে চেয়ে থাকে। জল ভরে আসে চোখে। সেই জল আড়াল করতে হুট করে বলে উঠল, অনেক রাত হয়েছে, বাসায় যেতে হবে, আজ আসি। ফাহাদও বলে উঠে, চলো পৌঁছে দিই। মলি মানা করে না। তোতন অলরেডি ঘুমিয়ে গেছে। তোতনকে কোলে নিয়ে মলি পলাশ আর রুমকির থেকে বিদায় নেয়। বাসায় আসতে আসতে রাত 1:30। মলি ভিতরে ঢুকে ময়নাকে বলল তিতলিকে আর তোতনকে তাদের রুমে নিয়ে যেতে। সে এসে থমকে দাঁড়ালো সোফার পাশে। সোফায় পরেই ঘুমাচ্ছে আবিদ। হাতে তখনও রিমোটটা আঁকড়ে ধরে রাখা। মলি কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে ডেকে উঠল, আবিদ, আবিদ। আবিদ নড়ে উঠল। পিটপিট চোখ করে তাকিয়ে দেখলো মলি তার সামনে দাঁড়িয়ে। তাকে খুব ক্লান্ত লাগছে। কমলা রঙের শাড়িতে কাজলটা কিছুটা ছড়িয়ে আছে। আবিদ উঠে বসলো, ভালো করে খেয়াল করলো মলিকে। মলি হালকা মেকআপ করেছে, দেখতে শান্ত স্নিগ্ধ লাগছে। কিন্তু গত 2 দিন ফোন ধরেনি, বাচ্চাদের খোঁজও পায়নি। মনে পড়ে রাগ ধরে যায় তার। ধরাম করে উঠে দাঁড়িয়ে বলে, কোথায় ছিলে শুনি? ফোন ধরো না ঠিক মতন, আর এত রাতে কোথা থেকে আসলে তুমি? মলি বিরক্ত হয় এত প্রশ্নে। ঘুরে দাঁড়িয়ে বলে, অনেক ক্লান্ত আমি, ঘুমাতে চাই। তুমি এখানে ঘুমাচ্ছ তাই ডাকলাম। নিজের রুমে গিয়ে ঘুমাও। এতটা বেখেয়ালি উত্তরে আবিদ একদম ভরকে যায়। মলি তো আবিদের ব্যাপারে এতটা উদাসীন নয়, আর এত কাটা কাটা উত্তরে আবিদ আবার জিজ্ঞেস করবে তাই বুঝতে পারে না। ওইদিকে মলি আবিদের অপেক্ষা না করে নিজের রুমের দিকে পা বাড়ায়। পিছনে একবার তাকিয়েও দেখলো না। হতভম্ব আবিদ ঠিক একই জায়গায় দাঁড়িয়ে। 2 দিন সিঙ্গাপুরের সফর শেষ করে আবিদ আজ অফিস যাচ্ছে। সকালে ডাইনিং টেবিলে বসে নাস্তা খাবার আগে পত্রিকাতে চোখ বুলাচ্ছে সে। আজ মঙ্গলবার, অথচ তিতলি কিংবা মলি কেউ ওঠেনি। বাচ্চাদের এতদিনে কাছে পেয়েও যেন পাচ্ছে না সে। মনে মনে একটা ক্ষোভ নিয়ে নাস্তাতে শুধু চা খেয়ে অফিস চলে যায় আবিদ। অফিসে এসে মন একদম ফুরফুরা হয়ে যায় তার। 2 দিন পর তার প্রিয়তমার সাথে দেখা হবে। নিজের কেবিনে প্রবেশ করতে কেয়াকে ল্যান্ডলাইনে ডাকলো আবিদ। কেয়া ডেস্কের ড্রয়ার থেকে আগে একটা মিনি মিরর বের করলো। নিজের সাজুগুজু ঠিক আছে কিনা এক পলক দেখে আবিদের রুমের পানে ছুটল। রুমে ঢুকতে আবিদ চোখের ইশারাতে কাছে ডাকলো, কিন্তু কেয়া কপট রাগ দেখিয়ে নিজ জায়গায় দাঁড়িয়ে রইল। গিফটের প্যাকেটগুলো সামনে এগিয়ে নিয়ে এসে কেয়ার সামনে ধরতেই কেয়া উচ্ছ্বসিত হয়ে ওঠে, কিন্তু পর মুহূর্তে আবার অভিমানী হয়ে দূরে সরে যায়। আবিদ বুঝতে পেরে বলে ওঠে, পছন্দ হয়নি বুঝি? কে একটু দূরত্ব বজায় রেখে বলে ওঠে, আমরা বিয়ে করছি কবে? কেয়ার প্রশ্নে আবিদের মেজাজ তেতে ওঠে, কিন্তু বুঝতে দিতে চায় না সে। কেয়াকে আরো কাছে টেনে বলে, আগে দেখোই না কি এনেছি। তুমি কি আমার কাছে বউয়ের থেকে কোনো অংশে কম? বারবার কেন একই প্রশ্ন করো? কেয়া অবাক নয়নে তাকিয়ে বলে, বিয়ে করলে তোমাকে আমাকে নিয়েও কোনো কানাঘুষা হতো না। আমার বাবাহীন ছেলেটা অন্তত একটা আশ্রয় পেত। তুমি ভেবো না, ওকে খরচ দেওয়ার জন্য আমি এক কথা বলছি, কিন্তু মেয়েদের মাথার ওপরে ছায়া প্রয়োজন। আমি বরাবরই চেয়েছি তোমার প্রিয়জন হতে, তোমার পাশে থাকতে, সুখে দুঃখে পাশে থাকতে। আবিদ হাতের শপিং ব্যাগগুলো ডিভানে ছুঁড়ে মারে, তারপর টাইটাকে ঢিলা করতে করতে বলে, তুমিও টিপিক্যাল মেয়েদের মতন কথা বলা শুরু করেছ। আমি ভেবেছি তুমি ডিফারেন্ট, অথচ তুমি তো মলির মতোই কথা বলছো। অধিকার, পাশে থাকা, সাথে থাকা, এসব কি? তুমি অবশ্যই তোমার জায়গায় আছো। তোমাকে কি দেয়নি বলো?
টাকা পয়সা, দামি গিফট, নামি দামি রিসোর্টে ঘুরতে যাওয়া, কি হয় না আমাদের মাঝে? লিসেন কেয়া, এভাবে চলতে থাকলে আমার কাছে কিছু এক্সপেক্ট করবে না। ইটস আ গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। তুমি আমার সব কিছু মেনে নিয়ে মেনটেন করতে পারলে তবে এসো। পার্সোনাল লাইফের অংশ হবার প্রয়োজন তো দেখছি না। আমার কাছে মলির প্রায়োরিটি না থাকলেও আমার বাচ্চার মা হিসেবে সে যথেষ্ট প্রায়োরিটি পায় এবং পাবে। আমার বাচ্চাদের সাথে তোমার বাচ্চাকে স্থান দেওয়ার প্রশ্নই আসে না। কেয়ার চোখ থেকে ফোঁটায় ফোঁটায় জল পড়ে, চোখ মুছে বলে ওঠে, আমি তো আমার বাচ্চাকে তোমার বাচ্চার সাথে কম্পেয়ার করিনি। আমি শুধু এতটুকু বলে কেয়া থামে, তারপর বেরিয়ে যায় কেবিন ছেড়ে। আবিদের মুখ থেকে তখন বর্গীয় শব্দ বেরিয়ে আসে নিজের অজান্তে। সন্ধ্যায় যখন মলি তার বাচ্চাদের নিয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আবিদের গাড়ি গ্যারেজে ঢোকার অপেক্ষায়। আবিদ খেয়াল করলো মলি বেশ সাজুগুজু করেছে। সেই বিয়ের পর প্রথম যখন মলির স্বাস্থ্য ঠিক তেমনই। পার্থক্য এই যে আগে মলিকে দেখলে প্রেমে পড়ে যেত, এখন আর তেমন ফিল আসে না। কিন্তু আজ মলিকে পরিপাটি দেখে বেশ ভালো লাগছে। আজকেও তাহলে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা হবে না আবিদের। এদিকে কেয়ার এসব কথা শোনার পর ওর কাছে যাবার ইচ্ছাটাও মরে গেছে। বিয়ে শাদীর কোনো ভেজালে জড়াতে চায় না সে। এসব ঝামেলা থেকে যত এড়িয়ে থাকা সম্ভব ততই ভালো। রাত 10:30। বিয়ে বাড়িতে জম্পেশ আয়োজন চলছে। রুমকি কিছুক্ষণ আগে পার্লার থেকে আসলো কেবল। মলিকে অনেক সাদাসাদি করেও পার্লারে নেওয়া গেল না। পাশাপাশি একটা টেবিল বুক করে বসেছিল মলি তার বাচ্চাদের নিয়ে। ফাহাদ এসে তার পাশে বসতে বাচ্চাগুলো খুশি হয়ে ওঠে। মলিও হাফ ছেড়ে বাঁচে। এখানে তেমন কেউ পরিচিত নয়, শুধু রুমকি, পলাশ আর ফাহাদ ছাড়া। ফাহাদই কথা বলা শুরু করলো, বাচ্চাদের স্কুল তো সামনে কিছুদিন বন্ধ পাবা, তাই না? হাস্যোজ্জ্বল মলি বলে উঠল, হ্যাঁ তা তো পাওয়া যাবে। কোথাও ঘুরতে যাবা? প্ল্যান আছে নাকি? মলি মুখটা ছোট করে বলেই ফেললো, আমার ঘুরতে যাওয়া মানে বাবার বাড়ি। এখন সেটার রাস্তাও বন্ধ। বন্ধ মানে? অবাক হয়ে ফাহাদ জিজ্ঞেস করে। মানে যাব না তাই আর কি। তাহলে আমাদের সাথে চলো। রুমকি আর পলাশ, তুমি আর আমি। বাচ্চাদের কিছুদিন নানু বাড়িতে বেড়াতে দাও। চলো রাঙামাটি ঘুরে আসি। মলি আটকে ওঠে। বাসা ছাড়া কোথাও যাওয়া হয় না, তার উপর বাচ্চাদের রেখে। মন ছোট হয়ে আসে মলির। মন খারাপ করে বলে, তোমরা প্ল্যান করো, আমার তো যাওয়া সম্ভব না। চাইলেই সম্ভব মলি। বাচ্চাদের জন্য আলাদা টাইম দিতেই হবে, আবার নিজের জন্য আলাদা টাইম বের করা লাগে। জীবন এভাবেই এনজয় করা লাগে। আমাদের বন্ধুত্ব যখন গ্রহণ করেছো, তাহলে অত্যাচারগুলো গ্রহণ করতে হবে। রাঙামাটি না হোক, কোথাও না কোথাও সবাই মিলে একটা ট্যুর তো দেওয়াই যায়। হানিমুনে গিয়েছে রুমকি আর পলাশ। এই কয়দিন মলি নিজের সংসার নিয়ে বিজি। তারপরে হোয়াটসঅ্যাপে ফাহাদ, রুমকি আর পলাশের সাথে গ্রুপ চ্যাট হচ্ছেই। মলির জীবনটা স্বাভাবিক করার জন্য ওরা অনেক এফোর্ট দিচ্ছে। এতটুকু জ্ঞান তিনজনেরই আছে যে ওর সংসার জীবন স্বাভাবিক না। তবে ওরা কেউ চাপাচাপি করে না কি হয়েছে সেটা জানার। একদিন নিজেই সব শেয়ার করবে, সেটাই ওরা আশা করছে। এই কয়দিন মলি নিজেকে গোছানোর কথা ভাবছে খুব। ভাবছে জিমে যাবে কিনা, ওজনটা বেড়েই চলছে। আবার ভাবে নিজেই কোনো নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করবে, যেন একটা ডায়েট চার্ট ফলো করতে পারে। এই ব্যাপারে রুমকিকে বলবে একটা কিছু পরামর্শের জন্য। যেই ভাবনা সেই কাজ। রুমকি কিভাবে যেন মলির মনের কথা বুঝে যায়। সেই কিছু বলার আগে রুমকি একদিন বলে ওঠে, নেক্সট মান্থ ভাবছি পান্থপথে শিফট হব। হঠাৎ পান্থপথ কেন? মলি জিজ্ঞেস করলে, আমার আর পলাশের জন্য মাঝামাঝি একটা জায়গায় বাসা নিব। ভাবছি যাতে দুজনের অফিসে যাতায়াত করাটা ইজি হয়। খুব ভালো তো। পান্থপথ তো আমার বাসার কাছে হবে। তাছাড়া আমার বাচ্চার স্কুল থেকে অনেক কাছে। হ্যাঁ, আমি সেটা ভেবেও খুব খুশি। এই মলি, সকালে চলো হাঁটি একসাথে। আল্লাহ, কিভাবে সম্ভব? বাচ্চার স্কুলের জন্য অনেক সকালে বের হই। আর তারপর তো তোমার জব আছে। কিভাবে কি করি? তারপর মলির মনের কথাগুলো বলেই ফেললো। তুমি জানো আমি ভাবছিলাম তোমাকে বলবো নিউট্রিশনিস্ট দেখিয়ে ডায়েট চার্ট নিব কিনা। হাঁটার তো সময় নেই, মানে একা কিছু করতে ভালো লাগে না, ইন্সপায়ার্ড হই না আর কি। রুমকি হেসে ফেললো। শোনো, 7 দিনের মাঝে 5 দিন ডায়েট করো। আর একদিন মোটামুটি খাবা, আর বাকি একদিন যা ইচ্ছা খাবা। যাই খাও না কেন, হাঁটাহাঁটি মাস্ট ডিয়ার, বুঝলা? মানে ক্যালোরি বার্ন করা অনেক বেশি জরুরি। চট করে মলি হিসেব কষে ফেললো। শুক্রবার আর শনিবার যেহেতু পলাশ, রুমকি আর ফাহাদের ছুটি, তাই এই 2 দিন ডায়েট কম করবে।
আর বাকি 5 দিন স্ট্রিক্ট ডায়েট, মানে প্রোটিন খাবে কিন্তু কার্বো খাবে পরিমাণে কম। আর তিতলিকে স্কুলে দিয়ে বসে থাকবে না, বাসেও আসবে না, এই টাইমটা হাঁটাহাঁটি করবে। 5 ফুট 2 ইঞ্চির একটা মেয়ের ওজন প্রায় 69-70 কেজি হতেই পারে না, তাকে অবশ্যই 55-56, সর্বোচ্চ 58-র ঘরে আসতে হবে। দিন চলতে লাগলো। আবিদ কেয়ার কাছ থেকে তেমন কোনো রেসপন্স না পেয়ে সে নিজেও দূরে সরে আসে। কিন্তু অনেকটা সময় বাসায় থাকার পর খেয়াল করলো বাচ্চাদের সাথে ভালো সময় কাটলেও মলির দেখা পাওয়া যায় না। আবিদের অবশ্য অভিযোগ এক জায়গাতে, বাচ্চারা যেন বাবা মায়ের সঙ্গ সবসময় পায়। প্রায় 1 মাস পরের ঘটনা। আজকে দুপুরে বাসায় আসার পর থেকে আর অফিসে যায়নি আবিদ। বাচ্চারা বিকেলে ঘুম থেকে উঠে মাকে খুঁজছিল, বিশেষ করে তিতলি। আবিদ রুমে গিয়ে দেখলো তিতলির বেশ জ্বর, গায়ে হাত দিয়ে চমকে উঠেছে, অথচ মলির খোঁজ নেই। ফোনে কল করেও পাওয়া গেল না। আবিদ জানে তিতলিকে মেডিসিন দেওয়া লাগবে, কিন্তু এসব কাজ তো সবসময় মলিই করে, তাই তার জ্ঞান নেই বিশেষ এই ব্যাপারে। কয়েকবার কল দিয়েও যখন পাওয়া যাচ্ছিল না, ঠিক তখনই তিতলি হরহর করে বমি করে ভাসালো সমস্ত বিছানা। এদিকে তোতনও ঘুম থেকে উঠে কিছু না বুঝে কান্নাকাটি করে একাকার। আবিদের তখন দিশেহারা অবস্থা, ময়নাকে ডেকে কুল পাচ্ছে না। এই প্রথম আবিদের মনে হলো বাচ্চাদেরকে কিভাবে অসুখে বিসুখে মলি একা হাতে সামলায়। ইটস ভেরি টাফ, ভেরি মাচ টাফ। একই সাথে মলির ফোন না ধরা তো মেজাজ খারাপ হচ্ছে। আসুক আজকে বাসায়, তারপর মলির এত উদাসীনতার কারণ জানতে হবে। মলির ফিরতে ফিরতে রাত 8:30। ফোনটা সাইলেন্ট করা ছিল তাই খেয়াল করেনি। বাসায় ঢুকে আগে সাবান নিতে বাথরুমে ঢুকলো। এর মাঝে ময়না আবিদকে জানিয়েছে মলি ফিরেছে বাসায়। আবিদ হন্তদন্ত হয়ে মলির রুমে ঢুকলো। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে মলির ওয়াশরুমের দরজা নক করে বসলো সে। মলি ভিতর থেকে খুব শান্ত গলায় বলল, বেরোচ্ছি, 5 মিনিট জাস্ট। কোমরে হাত রেখে রুমের এই মাথা ওই মাথা ঘুরতে ঘুরতে দরজা খোলার শব্দে আবিদ ফিরে তাকালো। মলি মাত্রই গোসল করে বের হলো। আজকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট হেঁটেছে। তারপর রুমকির সাথে ফুচকা খেয়ে বাসায় আসলো। মন বেশ ফুরফুরে মেজাজের। আবিদ খুব রেগে থাকা সত্ত্বেও কেন জানি মলিকে দেখে কিছুই বলতে পারল না। সদ্য গোসল করা নারীটি তার বউ, তার বিশ্বাস হচ্ছে না। একই বাসায় থাকা সত্ত্বেও তাদের দেখা সাক্ষাৎ অনেক কম। এরই মাঝে মলি প্রায় 5-6 কেজি ওজন কমিয়েছে, নিচ্ছে নিজের ত্বকের যত্ন। মলিকে আগের মলি থেকে একদম ভিন্ন লাগছে। কোথায় আবিদ মলিকে ডজনখানিক প্রশ্ন করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে, সেখানে গলা থেকে কথা বেরোচ্ছে না। মলি শুরু করলো, জরুরি কিছু? তুমি এভাবে নক করলে? গলা কেসে আবিদ বলল, তিতলির বিকেল থেকে জ্বর, তোমাকে ফোনে পাচ্ছিলাম না। আমি তো জানি না কি কি মেডিসিন কি পরিমাণ দেয়া লাগে। মলি শান্ত গলায় বলল, সিজন চেঞ্জ হচ্ছে তো তাই হয়তো, আমি দেখে আসি কি হলো। মলি শুধুমাত্র এত অল্প কথার পর আবিদ আর কিছুই বলতে পারল না। পিছন পিছন শুধু রুম থেকে বের হয়ে আসে। অফিসে কাজের চাপ বেড়েছে, হাতে নতুন একটা প্রজেক্ট এসেছে। কাজের চাপের সাথে কফির চাহিদাও বেড়ে গেছে আবিদের। আগে কেয়া সবসময় কফি দিয়ে যেত, এখনও দেয়, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। আবিদ ভাবছে অফিসে একটু বদল দরকার। নতুন করে 2টা মেয়েকে নিয়োগ দিবে। ভর দুপুর, আজ বাসা থেকে খাবার আনিনি আবিদ, তাই ভাবলো বাহির থেকে খাবার আনাবে। হঠাৎ করে কেয়া ঢুকলো আবিদের রুমে, হাতে টিফিন ক্যারিয়ার। আবিদ তখন ফোনে বিজি। কেয়া অপেক্ষা করছিল কখন আবিদের কথা বলা শেষ হবে। কথা শেষ হতে এগিয়ে আসে কেয়া। টেবিলের ফাইলগুলো গুছিয়ে আবিদকে টেনে ডিভানে বসায়। গলা ধরা কণ্ঠে কথা বলতে থাকে সে। আমার কি অভিমান করার অধিকারও নেই আবিদ? কথাগুলো বলতে বলতে কেয়ার টিফিন ক্যারিয়ার খুলতে থাকে। আবিদ চুপচাপ কেয়ার কাণ্ড দেখতে থাকে। মনে মনে মুস্কি হাসে এই ভেবে কেয়া আবার ফিরে এসেছে। তবু আবিদ কঠিন কণ্ঠে বলে ওঠে, এগুলো কি এনেছ? আমি তো বলিনি আনতে। কেয়া অভিমানী কণ্ঠে বলে ওঠে, তোমার পছন্দের খাবার, বলতে হবে কেন? আমার ইচ্ছে হয় না বুঝি? এই যে দেখো, চিংড়ি মালাইকারি, চিকেন পোলাও আর চাইনিজ ভেজিটেবল। বেশি কিছু তো আনতে পারিনি। আবিদ আর কথা বাড়ায় না, খাবারে মনোযোগী হয়। কেউ খুব যত্ন করে খাওয়াতে থাকে। আবিদ বলে ওঠে, সব রান্না অনেক মজা হয়েছে, তুমি রান্না করেছ? কে হেসে ওঠে, তো কে করবে? নিজ হাতেই রান্না করেছি। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে বলেই তো প্রশংসা করলাম। তুমি তো জানোই মিথ্যা প্রশংসা আমি করতে পারি না। আবিদ বিশ্বজয়ের হাসি দিয়ে খাবার শেষ করে। অবশেষে কে আবার ফিরে এসেছে, এইটাই অনেক। খাবার খাওয়ার পর অনেক সময় পর্যন্ত তারা খুনসুটি করতে থাকে। রাতে একসাথে ডিনার করবে,
এবং ডিনারের আগে কিছু শপিং করবে বলেও ঠিক হয় তাদের মাঝে। তাদের জীবনটা যেন এটাতেই সীমাবদ্ধ। আমোদ ফুর্তি, শপিং, খাওয়া দাওয়া এগুলো করে এনজয় করে চলছে। প্রায় 7-8 দিন পর রুমকির সাথে মল্লির দেখা হয়। তিতলি সিটি থাকাতে দেখা করাই হচ্ছিল না। মলি বেশ বিজি হয়ে যায় এই কয়দিন। আজকে দেখা হওয়াতে দুজনের মনের সমস্ত কথা যেন ফুয়ারা হয়ে বের হচ্ছে। হালকা পাতলা শপিং করেই দুইজন একটু ঘড়ির দোকানের দিকে যাচ্ছিল। সামনেই ফাহাদের জন্মদিন। মলি ঠিক করেছে একটা ঘড়ি গিফট করবে, আর রুমকি ভাবছে একটা টাই গিফট করবে। ঘড়ি কেনা শেষ হলে টাই পছন্দ করার জন্য ওই দিকটায় যাচ্ছিল তারা। হঠাৎই মলি থেমে যায়। চোখ চলে যায় শোরুমের শেষ প্রান্তে একটা মিররের দিকে, একটা কাপলের দিকে। মলির চোখ অনুসরণ করেই রুমকিও চোখ ঘুরালো। একটা কাপল, মেয়েটা একটা হ্যান্ডসাম ভদ্রলোকে টাই বেঁধে দিচ্ছে, হয়তো টাই চয়েস করে দিচ্ছে। রুমকি কিছু বুঝে ওঠার আগে মলি বের হয়ে যাচ্ছে দেখে সেও মলির পেছন পেছন ছুটল। প্রায় আধা ঘন্টা যাবত একটা কফি শপে বসে আছে মলি আর রুমকি। মলি চুপচাপ চোখের জল ফেলছে, কিছুই বলছে না। তারও 15 মিনিট পর ফাহাদ এসে জয়েন করলো তাদের সাথে। কফির মগে 2 চুমুক দিয়ে মলি বলতে শুরু করলো, শোরুমে ওই কাপলের মাঝে ভদ্রলোকটা আমার হাজব্যান্ড আবিদ। তার সাথে যে মেয়েটা ছিল সে তার অফিসেরই স্টাফ কেয়া। আজ প্রায় 2 বছর যাবত তাদের মাঝে সম্পর্ক। আমি সব জানি। যেন আবিদ ও কেয়া থেমে নেই। রুমকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে কথা গিলল ফাহাদ যেন খুব স্বাভাবিক। মলি ঠান্ডা গলায় বলতে লাগলো, মেয়েটা সিঙ্গেল মাদার, 10-11 বছরের একটা ছেলে বাবু আছে তার। তাও সে কত স্মার্ট, ফিট আর আবিদের সাথে মানানসই। আমার মতন ব্যাকডেটেড তো না। 2 সন্তানের জননী এই আমার পরিচয়। আমাকে আবিদ কখনো ছাড়বে না, কারণ সে চায় না তার বাচ্চারা ব্রোকেন ফ্যামিলির অংশ হোক। কিন্তু আমাকে আবিদ ওই অতটুকুই প্রাপ্য অধিকার হিসেবে দিয়েছে যে আমি তিতলি তুতুনের মা, আর কিছুই না। রুমকি চাপা চিৎকারে বলে ওঠে, তুমি মেনে নিলে কেন? তুমি তাকে কিছু বলনি? আমি চেষ্টা করেছি। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার বাবার বাড়ি থেকে। তারা ভাবেন আমি বউ হিসেবে ঠিক না। কেমন বউ হলাম যে জামাই পরনারী আসক্ত হয়? এসব বলে ঢুকরে কেঁদে ওঠে মলি। রুমকি মলির হাত চেপে ধরে বলে, কেঁদো না প্লিজ। এখন কি করবে ঠিক করেছ? আবিদ ভাইয়ের সাথে কথা বলেছো সরাসরি? কি বলেন তিনি? ফাহাদ একটা টিস্যু মলির দিকে এগিয়ে দিয়ে বলে, তুমি সরাসরি কথা বলো, এভাবে কি হয় নাকি? মলি ফাহাদের হাত থেকে টিস্যু নিয়ে বলল, বলেছি একবার না বহুবার বলেছি, কোনো লাভ নেই। আমার মাঝে আগের মতন ভালোবাসা খুঁজে নাকি পায় না। আসলে ভালোবাসা বললে ভুল হবে, আকর্ষণ পায় না। মলি কথাগুলো বলে লজ্জায় চোখ নামিয়ে বলে, প্লিজ বাদ দাও এসব। আমি বলে তোমার মুড অফ করে দিতে চাইনি। চলো বাসায় যাই সবাই, এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে। রুমকি আর ফাহাদ কথা খুঁজে পায় না। মলিকে কিভাবে সান্ত্বনা দিবে, কি বলবে তাকে? তারপরও ফাহাদ বলে ওঠে, জীবন কি কারোর জন্য থেমে থাকে বলো? সবচেয়ে পজিটিভ দিক কি জানো? উনি তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছেন না। তার মানে দিন শেষে তোমার কাছে ফিরে আসবেন বলে ঠিক করে রেখেছেন। রুমকি টেবিল চাপড়ে ওঠে, এটার মানে কি? এভাবে তাই বলে মলি চুপ থাকবে, সব সহ্য করবে? আমার তো ইচ্ছা হচ্ছে ওই মেয়েকে, উফ মেয়ে না মহিলা বুঝলা, মহিলাকে মাথার চুলের মুঠি ধরে দেয়ালে কয়েকটা বাড়ি দিতে। অসভ্য মেয়ে মানুষ। মলি আর ফাহাদ রুমকির এক্সপ্রেশন দেখে হেসে ফেলে। মলি বলে ওঠে, প্লিজ বাদ দাও। কিন্তু ফাহাদের চোখে দুটি খেলে ওঠে। তারপর কি ভেবে বলে, তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে মলি। চেঞ্জ বলতে সব দিক থেকে, আর সবচেয়ে বেশি চেঞ্জ আনতে হবে নিজের কনফিডেন্সের ব্যাপারে। নিজেকে ছোট ভাবা বাদ দাও। তাহলে আবিদ কেন, আমি সহ আরো অনেকেই দেখবা পটে যাব। ফাহাদের বলা শেষ লাইন শুনে মলি আর রুমকি হেসে ফেলে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।